আপনার এই অনুষ্ঠান শুরু করবার আগে যে ছবিগুলো দেখছিলেন টিভি স্ক্রিনে, এই ছবিগুলো আরও আরেকবার হৃৎকম্প ধরিয়ে দেয়। এই ছবিগুলো আরও আরেকবার নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। রাদার সব থেকে বলা ভালো কি জানেন, যে এই ছবিগুলো পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। যারা আমাদের আইনের রক্ষক, যারা মানুষকে নিরাপত্তা দেবে, আপনি আমি বিপদে পড়লে আমরা পুলিশের কাছে যাই, সেই পুলিশ আক্রান্ত হচ্ছে। আপনাদের মনে থাকতে পারে, দেখুন পুলিশের হাতে মাথায় আজকের রক্ত পড়েছে, পুলিশের আজকে হাতে ইটের আঘাত, পুলিশ প্রম্পট অ্যাকশন করেছে। আমি আজকে পুলিশের কোনো গাফিলতি দেখছি না। দেখুন অবস্থা, একটা জিনিস মাথায় রাখতে হবে, কোথাও যদি একটা বড় সংখ্যক জনগোষ্ঠী পুলিশকে টার্গেট করে ইট ছোড়ে, পুলিশের সংখ্যা সবসময় সাধারণ জনসাধারণের চেয়ে বেশি হয় না, কম হয়। সেখানে দাঁড়িয়ে পুলিশকে প্রথম মার খেতে হয়, এরপর পুলিশ প্রম্পট অ্যাকশন নেয়। আপনাদের মনে আছে যে কয়েকদিন আগে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ সুতি ধুলিয়ানে আমরা খবর করেছিলাম মুর্শিদাবাদের অশান্তির ছবি। আপনাদের মনে আছে সেখানে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, সরকারি বাস পুড়িয়ে দেওয়া হয়েছিল, পুলিশকে গিয়ে কিয়স্কে লুকাতে হয়েছিল, পুলিশকে গিয়ে শামসেরগঞ্জে রেল স্টেশন যখন রেলের কেবিন ঘর ভাঙচুর করা হচ্ছে তখন পুলিশকে লুকাতে হয়েছিল গিয়ে। তার কারণ হচ্ছে একটা বড় সংখ্যক মব তার একত্রিত হয়ে পুলিশের উপর অ্যাটাক করেছে। পুলিশ তারপর লেটার অ্যাকশন করেছে, পোস্ট অ্যাকশন করেছে। আজকেও আমরা তাই দেখতে পেলাম, একই ছবি, ভয়াবহ ছবি। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন 11/4-এর ছবি, অর্থাৎ একটা শামসেরগঞ্জের রাস্তার উপরে জ্বলছে পুলিশের গাড়ি দাউ দাউ করে। পাশাপাশি আজকের ছবি যেখানে আক্রান্ত হলো পুলিশ। অর্থাৎ সব মিলিয়ে আমরা যখন আজকের অনুষ্ঠান করছি, একটা জিনিস খুব পরিষ্কার, যে মানুষকে যারা নিরাপত্তা দেবেন, অর্থাৎ পুলিশ কর্মী, পুলিশ কর্মচারী, তাদেরকে আক্রমণ করতে হাত কাঁপছে না, এদেরকে আক্রমণ করতে ভয় পাচ্ছে না কিছু মানুষ, এদের উপরে অ্যাটাক হচ্ছে। আসুন আমি এই মুহূর্তের ভয়াবহতার সেই ছবি আপনাদেরকে কিছু তো দেখালাম। আমি সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সায়ন্তন, ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে লাইভে এখন এই মুহূর্তে রয়েছে। আমি চলে যাবো সায়ন্তনের কাছে। সায়ন্তন, এখন এই মুহূর্তের কি পরিস্থিতি একবার তোমার কাছ থেকে জানতে চাইবো, কারণ তুমি কিছুক্ষণ আগে দেখছিলাম যে আমাদেরকে কিছু ছবি পাঠাচ্ছিলে যেখানে ভাঙা দোকান, পুলিশ কিয়স্ক গুঁড়িয়ে দেওয়া হয়েছে, দোকানপাট ভাঙচুর করা হয়েছে, একের পর এক গাড়ি ভাঙচুর করা হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, পুলিশকে মারা হয়েছে। এখন কি পরিস্থিতি? দেবাশিস, দেখো এখন কিন্তু পরিস্থিতি এখনও পর্যন্ত থমথমে রয়েছে, কারণ রবীন্দ্রনগর থানা থেকে একেবারে ফটকের দিকে যে রাস্তা যাচ্ছে সেই রাস্তাতে দেখা যাচ্ছে একাধিক জায়গায় ইট পড়ে রয়েছে, একাধিক জায়গায় গাড়ি ভাঙচুরের চিহ্ন, এবং যে বাইক, সেই বাইকও কিন্তু একেবারে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেই বাইক এখনও পড়ে রয়েছে। এখনও দেখা যাচ্ছে রাস্তার আনাচে কানাচে কিন্তু সেই ইট পড়ে রয়েছে, এবং বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। তোমাকে একবার সেই চিত্রটা দেখাই যে কত পরিমাণ পুলিশ এখানে মোতায়েন করা রয়েছে, যাতে নতুন করে উত্তেজনা বা উত্তপ্ত পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য কিন্তু পুরো এলাকা এই মুহূর্তে ঘিরে রেখেছে। এবং পুলিশের যারা একেবারে শীর্ষস্থানীয় কর্তা, তারা এই মুহূর্তে এসেছেন, এবং তার পাশাপাশি কিন্তু যে কমব্যাট ফোর্স, সেই কমব্যাট ফোর্স কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। একবার দেখানোর চেষ্টা করব, এই ঠিক রবীন্দ্রনগর থানার দিকে যে রাস্তা যাচ্ছে সেই রাস্তাতেও দেখা যাচ্ছে এই মুহূর্তে কলকাতা পুলিশের কমব্যাট ফোর্স সহ কলকাতা পুলিশের টিম রয়েছে, যাতে নতুন করে এই গলির মুখগুলো থেকে যাতে কেউ বেরিয়ে আসতে না পারে, বেরিয়ে এসে উত্তেজনা তৈরি করতে না পারে, তার জন্য কিন্তু এলাকায় এই ফোর্সকে মোতায়েন করা হয়েছে। এবং পুলিশের স্পষ্ট যে নির্দেশ, যাতে নতুন করে কোনো উত্তেজনা তৈরি না হয়, তার জন্য কিন্তু গলির যে মুখগুলো সেগুলো কিন্তু সিল করা হয়েছে, এবং একটি তালিকা তৈরি করা হচ্ছে যেখানে উত্তেজনা প্রবণ যে এলাকা, সেই এলাকাতে র্যাব এবং কমব্যাট ফোর্সকে পোস্টিং করা হচ্ছে। বিশাল পুলিশ বাহিনী কিন্তু এই থানা থেকে যে অঞ্চলটা ফটকের দিকে যাচ্ছে সেই পুরো অঞ্চল এই মুহূর্তে ঘিরে রয়েছে, এবং যে গলির মুখগুলো, সেই গলির মুখগুলোও কিন্তু তারা ঘিরে রয়েছে, এবং সেই গলির মুখগুলোতে কিন্তু কমব্যাট যে ফোর্স বা র্যাপের যে বাহিনী রয়েছে সেই বাহিনীকে কিন্তু মোতায়েন করা হয়েছে। এবং ধীরে ধীরে যে দুই গোষ্ঠীর মধ্যে যে সংঘর্ষ, তারপর দেখা যাচ্ছে যে এইখানে যে উত্তপ্ত পরিস্থিতি, এখনও পর্যন্ত একটা থমথমে পরিবেশ রয়েছে, এবং সেই থমথমে পরিবেশ যাতে কাটানো যায়, যাতে আবার মানুষ যাতে ঠিকভাবে রাস্তায় বেরোতে পারে, তার জন্য কিন্তু পুলিশ এখানে মোতায়েন রয়েছে, এবং পুলিশ মানুষকে বোঝাচ্ছেন যাতে। আমরা দেখতে পাচ্ছি একেবারে থমথমে ছবি, দোকানপাট বন্ধ। তুমি যে ছবি দেখাচ্ছ সেখানে প্রচুর পুলিশ কর্মী তারা রয়েছেন, তাদেরকে আমি দেখতে পাচ্ছি মোতায়েন করা হয়েছে গোটা এলাকা জুড়ে, দোকানপাট বন্ধ। আমি তোমার থেকে জানতে চাইবো শুধু দুটো জিনিস, এক হচ্ছে এখনো পর্যন্ত কি পুলিশ জানতে পারছি যে কজন পুলিশকর্মী আহত হয়েছে, দ্বিতীয়ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা এই ঘটনা?
অঞ্চলটা এই মুহূর্তে যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল তার যে একটা চিত্র তোমাকে দেওয়ার চেষ্টা করছে। এই কলকাতা পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং তার পুরো পায়ের নিচে এই মুহূর্তে ভাঙা কাঁচ, পুরো এরিয়ায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাথর, কত পরিমাণ পাথর আনা হয়েছিল তার চিত্রটা একবার দেখো। যতটা ক্যামেরায় আসছে ততটা আমরা দেখানোর চেষ্টা করছি। ঠিক এরকম বড় বড় ইট, এই ধরনের যে ইটগুলো রয়েছে সেই ইট পড়ে রয়েছে, একাধিক ইট পড়ে রয়েছে, সেই ইট এখানে কিন্তু আনা হয়েছিল, জড়ো করা হয়েছিল, সেটা একেবারে স্পষ্ট যে চিত্র, সেই চিত্র কিন্তু এখানে উঠছে। এবং পুলিশ এই মুহূর্তে কমব্যাট যে ফোর্স রয়েছে তারা কিন্তু গলির যে মুখগুলো রয়েছে সেই মুখগুলোকে কভার আপ করার চেষ্টা করছে, যাতে এই গলির ভিতরে কিন্তু বিভিন্ন জায়গায় জমা একদম শান্তন এই ছবি একেবারে স্পষ্ট আমি দেখতে পাচ্ছি। গোটা এলাকা থমথমে এবং উত্তেজনা রয়েছে। আজকে যেটা দেখা যায় যে বিকেলের পর থেকে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, চূড়ান্ত ইট বৃষ্টি হয়, একাধিক গাড়ি ভাঙচুর করা হয়, টার্গেট করা হয় পুলিশকেও। পুলিশ টার্গেট হচ্ছে, আমি সেটাই অবাক হয়ে যাচ্ছি বারবার করে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হলো, পুলিশকে আঘাত করা হলো। অন্যদিকে বিরোধী দলনেতা বলছেন পুলিশ নাকি হাতের উপর হাত গুটিয়ে বসে রয়েছে। আমি কোথাও দেখতে পাইনি যে পুলিশ হাতের উপর হাত দিয়ে বসে রয়েছে, কিন্তু একটা জিনিস পরিষ্কার যে পুলিশকে আক্রান্ত হতে হয়েছে, এটা বাস্তব। পুলিশকে আক্রান্ত হতে হয়েছে, একটা মবে আক্রান্ত করা হলেও পরবর্তীকালে পুলিশ পাল্টা দিয়েছে। কোথাও কাঁদানে গ্যাসের সেল একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছিলাম, সেই ছবিও দেখাবো আপনাদেরকে। কাঁদানে গ্যাসের সেল ছোড়া হয়েছে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এই ঘটনা প্রসঙ্গে যখন সাংবাদিকদের সামনাসামনি হন, কি বলেছেন তিনি শোনাবো আপনাদের, শুনুন। পুলিশ ফেল, মমতা ফেল, আমরা কোটাও যাবো, অ্যাসেম্বলি করবো। ওখানে ল এনফোর্সমেন্ট অথরিটি কাজ করছে, আমরা ল অ্যাবাইডিং পিপল, আমরা ওখানে গিয়ে আমরা এই তো কাছেই, আমরা যখন দরকার যাব আমরা প্রত্যেকটা বাড়ি থেকে এফআইআর করানো, প্রোটেকশন দেওয়া। ধুলিয়ান শামসেরগঞ্জ মোথাবাড়িতেও যা করেছে এখানেও তাই করবো। ধুলিয়ান শামসেরগঞ্জে কে সামলেছে, এখানে করবো। ভদ্রভাবে মিট করে বলতে গেছিলাম আপনার পুলিশও ইনজোর, পুলিশের গাড়ি ভেঙেছে, আপনার হাইকোর্টের অর্ডার আছে, যেখানে খুশি আপনি প্যারামিলিটারি চাইতে পারেন। সোমেন সেন মহোদয় সম্মানীয় বিচারপতির দয় আরেকজন বিচারপতি সহ স্পেশাল বেঞ্চ 30 জুলাই অব্দি অর্ডার আছে। আপনি আপনার ছেলেদেরকে প্রোটেকশন দিতে পারছেন না, এসি ঘরে বসে আছেন, বিট পর্যন্ত করলেন। কালকে বিধানসভায় কোর্টে দেখা। পুলিশকে প্রোটেকশন দেওয়া যাচ্ছে না, মানে চিন্তা করুন ঘটনাটা কোন জায়গায় দাঁড়াচ্ছে। পুলিশ আজকে আক্রান্ত হচ্ছে, টার্গেটেড হচ্ছে কারুর কাছে কোনো জায়গায়। মুর্শিদাবাদে যে ছবি দেখেছি আমরা, এখানেও আমরা সেই ছবি দেখছি। আর অন্যদিকে পুলিশ মাইকিং করে পরিস্থিতি এখন এই মুহূর্তে যাতে আর ফার্দার উত্তেজনা না ছড়ায় মহেশতল এলাকায়, পুলিশ মাইকিং করছে। এখন এই মুহূর্তের ছবি আমাদের কাছে আসছে, একবার শোনাবো আপনাদের, শুনুন। রবীন্দ্রনগর থানার সামনে পুলিশের তরফ থেকে রবীন্দ্রনগর এলাকার সমস্ত জনসাধারণকে জানানো হচ্ছে এই এলাকার সচেতনতা ব্যবস্থাতে 163 অর্থাৎ CRPC 146 ধারা জারি করা হয়েছে। এই আইনের বিধান অনুসারে 5 জন অথবা তার বেশি ব্যক্তি এক জায়গাতে জমায়েত করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই আদেশের অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। চলে আসবো আলোচনায়। যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্যানেলে, এই ধরনের অবাঞ্ছিত পরিস্থিতি বারবার করে তৈরি হচ্ছে, উদ্ভূত পরিস্থিতিতে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তো বাস্তব এটা। কিন্তু পুলিশের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। আপনি চিন্তা করুন যে যারা আইনের রক্ষক, যারা আমাদের নিরাপত্তা দেবে, তাদের উপর বারবার করে আক্রমণ নেমে আসছে কেন? আমি এই বিষয়ে আলোচনার জন্য আজকে যারা রয়েছেন আমাদের সঙ্গে পরিচয় করে দেবো। আমাদের সঙ্গে বিজেপি মুখপাত্র মণিকাঞ্চন পাল রয়েছেন, মণিদাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস মুখপাত্র প্রদীপ্ত মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন, প্রদীপ্ত দেখো স্বাগত জানাবো। আজিজুল বিশ্বাস অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক, আলোচক আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। অন্যদিকে অম্বিকানন্দ মহারাজ, প্রতিষ্ঠাতা বঙ্গীয় হিন্দু সেনা আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথম প্রদীপ্তদার কাছেই যাব। প্রদীপ্তদা, আজকে আমরা যে ছবি দেখতে পেলাম এটা অপ্রত্যাশিত ছবি। গণ্ডগোল কিভাবে হচ্ছে বা কেন হচ্ছে তার থেকেও বড় কথা, যারা আইনের রক্ষক তাদের প্রতি ভয় কমে যাওয়া। আমি এই যখন প্রদীপ্তদাকে প্রশ্ন করছি তার আগে আমি একাধিক লোকাল কাউন্সিলর এবং বিধায়ক
তাদের বক্তব্য পেয়েছি 139, 140, 144 এই যে সমস্ত কাউন্সিলররা এই সমস্ত ওয়ার্ডে তারাও তাদের প্রতিক্রিয়া পরিষ্কার করেছেন। আমি প্রথম আমার টিমকে বলবো যে এই যারা লোকাল কাউন্সিলর, যারা লোকাল বডি, তারা কি বলছেন আজকে ঘটনা সম্পর্কে একবার পরিষ্কার করে দিই, তারপর আমরা অফিসিয়াল কমেন্ট তো শুনবো, কিন্তু তার আগে লোকাল যারা ওই এলাকার যারা জনপ্রতিনিধি তাদের বক্তব্য শোনাবো। শুনুন। হঠাৎ করে বিষয়টা তো বোঝা গেল না। আমরা যখন এসেছিলাম তখন দেখলাম অগ্নিগর্ভ অবস্থায় ছিল। সঙ্গে সঙ্গে আমাদের এমপি সাহেবকে আমরা জানাই, অভিষেক ব্যানার্জিকে জানাই, সঙ্গে সঙ্গে আমাদের পুলিশদের এসপিকে এবং আমাদের কলকাতা পুলিশের ডিসিকে ফোন করলো এবং সঙ্গে সঙ্গে পুলিশ এলো, এসে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। পরিস্থিতি ভালো ছিল, এটা বাঞ্ছনীয় না, এটা ভালো হয়নি, এটা ঠিক না। কেন আমাদের মিডিয়াপুরে আপনারা জানেন, মিডিয়াপুরের মানুষ খুব শান্তিপ্রিয় মানুষ, এরা খুব শান্তভাবেই থাকে। আমরা পরিস্থিতি ওয়াচ করে দেখছি যে কিভাবে কোথা থেকে এটা করানো হলো। আমরা তো ভাবছি যে এটা পুলিশ আক্রান্ত হলো, পুলিশকে আক্রান্ত, পুলিশের সঙ্গে তো পাবলিকের কোনো বিষয় ছিলই না, এটা অন্য বিষয়কে নিয়ে এটাকে এত বড় করা হলো। আমরা বুঝতে পারছি ভেতর দিয়ে তারা কি করেছে, আমরা চেষ্টা করছি যে এটা কি করছে। তবে পুলিশ খুব ভালোভাবে কন্ট্রোল করেছে, আমরা দেখলাম, খুব একটা তারা করেনি। আর এলাকার মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারাও চাইছে শান্তি বজায় রাখতে, এবং আমরা এলাকায় বলে দিয়ে তো সমস্ত জায়গায় যাতে শান্তি বজায় থাকে। আর আমাদের এমপি সাহেব অভিষেক ব্যানার্জি তিনি প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন, খবর নিচ্ছেন যে যাতে এলাকার শান্তি ফিরে আসুক, এই চেষ্টা তিনি করছেন। ঠিক আছে, এমনি ভিড়ের মাঝখান থেকে ইট উড়ে এসছে, লেগেছে, কে মেরেছে আমি বলতে পারবো না। আমাদের এখন প্রথম এবং একমাত্র লক্ষ্য হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা। এখানে কোনো একটা কি নেই, এটা আজকে সকালে হঠাৎ আমাদের কাছে খবর গেল যে কেন হয়েছে। আমাদের একমাত্র লক্ষ্য শান্তি প্রতিষ্ঠা করা। এখানে আমার কাছে হিন্দু মুসলিম সব ভাই ভাই, সব ভাই ভাই, আমরা একসঙ্গে এখানে কি বাস করি। আমাদের চোট লাগলো কি না লাগলো ওটা কোনো বড় কথা না। এখানে হচ্ছে প্রথম এবং একমাত্র লক্ষ্য শান্তি প্রতিষ্ঠা করা। আমরা পুলিশকে বলে যাব। এরা হচ্ছে লোকাল কাউন্সিলর এবং 139, 40 নম্বরের কাউন্সিলরদের দেখাচ্ছিলাম যারা ঘটনাস্থলে ছিলেন। এই যে একদম শেষে যে কাউন্সিলরকে দেখালাম উনি ঘটনাস্থলে ছিলেন এবং ভিড়ের মধ্যে থেকে ইট এসে পড়েছে বললেন, কিন্তু বলছেন শান্তি প্রতিষ্ঠার কথা। বিধায়কের সঙ্গে টেলিফোনে আমাদের প্রতিনিধি অভিক বোসের কথা হয়েছিল, কি বলেছেন তিনি শোনাবেন। এখন পরিস্থিতি অনেক স্বাভাবিক, মোটামুটি অনেকটা স্বাভাবিক হয়েছে। তখন পর্যাপ্ত পুলিশ আগে ছিল না, সেই হিসেবে কিছু ঘটনা ঘটেছে। এখন পর্যাপ্ত পুলিশ এসছে, পুলিশ অনেকটা কন্ট্রোল করেছে, সবই স্বাভাবিক। যেভাবে এগুলো তো বিক্ষিপ্ত ঘটনা, এলাকার লোক নয়, সমাজ বিরোধী বাইরে থেকে লোকজন তারা এসে এই ধরনের ঘটনা ঘটাবার চেষ্টা করছে, আমরা দেখছি, এবং পুলিশ আপ্রাণ চেষ্টা করে এই করছে। এখন অনেকটা শান্ত হয়েছে, অনেক স্বাভাবিক হয়েছে। তারা ঘটনাটা কি মনে করছে? ঘটনাটা বিক্ষিপ্ত ঘটনা, ওই বাজারে দোকান লাগানো এই ঝামেলা, সেখানে একটা তারা তুলে দিয়ে মন্দির টন্দির সেইটাকে নিয়ে হওয়া উচিত না, খুব অবাঞ্ছিত ঘটনা, কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। এখন সে আর মোকাবিলা করতে হবে যাতে করে ঘটনাটা না বাড়ে, এলাকা যাতে শান্ত থাকে, এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, সেখানে আমরা চেষ্টা করছি, পুলিশের চেষ্টা করছি। কি পরিস্থিতি মহেশতলার কখন জানতে পারলেন? ভাই মহেশতলায় কিছু না, পুরো খবরটাকে মহেশতলায় খাওয়াচ্ছে, মহেশতলা বলে বলছে। মহেশতলায় কিছু নয়, এটা সম্পূর্ণটাই মেটিয়াপুর কনস্টিটিউয়েন্সির ভেতরে এবং রবীন্দ্রনগর থানায়। এটা না মহেশতলা থানার আন্ডারে, না মহেশতলা কনস্টিটিউয়েন্সির ভেতরে। মহেশতলায় কোনো কিছু হচ্ছে না। এটা খবর পুরসভা, কোন পুরসভার কত নম্বর ওয়ার্ড? এটা কোনটা? এটা মহেশতলা পুরসভার 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর এই অঞ্চলটাতে, ওখানে ওপাশে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে। আর ঘটনাটা কি জানলেন, কি নিয়ে ঘটলো বলুন তো দোলদা? একটা দোকান বসানোকে কেন্দ্র করে এটা হয়েছে, আর অন্য কিছু নয়। একটা দোকান বসানোকে কেন্দ্র করে এরকম ঘটনা? আপনারা দীর্ঘদিন এই দোকানের রাজনীতি করেন, হবে তো বটেই। আপনাকে 26-এর ইলেকশন করতে হবে না? কারা করাচ্ছে যারা করাচ্ছে আমি কি করে জানবো? আমি তো অফিসে বসে আছি, কি করে জানবো কারা করাচ্ছে? কিন্তু এটা অত্যন্ত, যেটাই ঘটলো, অত্যন্ত জঘন্যতম ঘটনা ঘটলো। মানে পুরোটাই রাজনীতি।
হ্যাঁ, পুরো রাজনীতি। রাজনীতি ছাড়া হবে কেন? এটা একটা দোকান বসানো নিয়ে কোনোদিন এত বড় ঘটনা ঘটতে পারে? আমাদের প্রশ্ন হচ্ছে সেখানে যে এতদিন তো এই ধরনের অশান্তি হতো না, তাহলে এখন এই গন্ডগোল হচ্ছে কেন? একদম শেষে অভিক যে কথা বলেছেন দুলাল বাবুর সঙ্গে, দুলাল চন্দ্র দাস, তিনি বলছেন 26-এর বিধানসভা না সামনে, এখানে ওই দোকান বা কি দোকান নিয়ে গন্ডগোল তা নয়, এর পিছনে রাজনীতি রয়েছে। এক, দ্বিতীয়ত প্রদীপ্তদাকে জানাই, প্রদীপ্তদা প্রথম যে কাউন্সিলরের সঙ্গে কথা বললেন প্রতিনিধিরা, তিনি বললেন এই ঘটনা করানো হলো, এটা এর পেছনে অন্য বিষয় আছে, এটা কেউ বাইরে থেকে করালো। দ্বিতীয় আরেকজনের সঙ্গে কথা বলছিলাম কাউন্সিলর, তিনি বলছেন বাইরে থেকে সমাজ বিরোধীরা এসে করলো। এই ঘটনা খোদ কলকাতার বুকে, এটা মুর্শিদাবাদ নয় যে কলকাতা থেকে 300-350 কিলোমিটার দূর, খোদ কলকাতার বুকে, যেখানে রাজ্য পুলিশের সদর দপ্তর, যেখানে কলকাতা পুলিশেরও সদর দপ্তর, তাতে কয়েক কিলোমিটার মধ্যে ঘটনা ঘটলো। এবং খুব অদ্ভুতভাবে যেখানে যাদের মধ্যেই গণ্ডগোল হোক, যে গোষ্ঠীর মধ্যেই গণ্ডগোল হোক, পুলিশ গেলে মানুষের মানে পুলিশের প্রতি মানুষের ভয়, একটা শ্রেণীর ভয় কমে যাচ্ছে। প্রদীপ্তদা, এর কারণটা কি? পুলিশ তো আইনের রক্ষক, তারা যাচ্ছেন, তাদেরকে অ্যাটাক করা হচ্ছে। মানে আমি কিছুক্ষণ আগে লোকাল পিপলদের বাইট শুনছিলাম, তারা বলছে ওইসব মিটে গেছে, এখন পুলিশ হচ্ছে টার্গেট, পুলিশকে মারো। শুরুতেই ধন্যবাদ দেব কলকাতা পুলিশকে, কারণ তারা র্যাপিড অ্যাকশন ফোর্সের মতন এইখানে শান্তি ফিরিয়ে এনেছে এবং তারা যথাযোগ্যভাবে কে বা কারা অশান্তির সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিত করার কাজ করে চলেছে। ধন্যবাদ তোমাকে দেবাশিসদা, কারণ তুমি খুব পরিষ্কারভাবে এক শ্রেণীর মানুষ অন্যায়ের সঙ্গে যুক্ত বললে, গোষ্ঠী সংঘর্ষ বললে। তুমি শুভেন্দু অধিকারী বিকেলবেলায় যে প্রেস বাইট করেছেন, যেটা তুমি এখনো দেখাওনি, সেখানে যে জেহাদিদের কথা বলেছে, পুলিশকে দালাল বলেছে। প্রসঙ্গ তুললেন প্রদীপ্তদা, আমি একবার শুনিয়ে দিই শুভেন্দু অধিকারীর এই পার্টিকুলার এই বাইট, যেটা প্রদীপ্তদা কোট করছেন, যে বাইটটা আমি ইচ্ছা করেই শোনাইনি, এটা প্রদীপ্তদা কোট করলেন, সেই কারণের জন্য শুভেন্দু কি বলেছিলেন প্রেস কনফারেন্স, অর্থাৎ এই ভবানী ভবন যাওয়ার আগের বক্তব্য শুনুন। প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করতে হবে, পুলিশ ফেল, মমতা ফেল, আমরা কোটাও যাবো, অ্যাসেম্বলি করবো, ওখানে ল এনফোর্সমেন্ট অথরিটি কাজ করছে, আমরা ল অ্যাবাইড করছি, আমরা ওখানে গিয়ে আমরা এই তো কাছেই, আমরা যখন দরকার যাব, আমরা প্রত্যেকটা বাড়ি থেকে এফআইআর করানো, প্রোটেকশন দেওয়া, ধুলিয়ান শামসেরগঞ্জ মোথাবাড়িতেও যা করেছে এখানেও তাই করবো। ধুলিয়ান শামসেরগঞ্জে কে সামলেছে, এখানে করবো। ভদ্রভাবে মিট করে বলতে গেছিলাম আপনার পুলিশও ইনজোর, পুলিশের গাড়ি ভেঙেছে, আপনার হাইকোর্টের অর্ডার আছে, যেখানে খুশি আপনি, আপনারা পারলে মেটিয়া বুরুজ পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশের এলাকা, ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন মানে ভাইপো মডেল, মেটিয়া বুরুজ বিধানসভা, মহেশতলা পুরসভা, রবীন্দ্রনগর থানা, ওয়ার্ড নম্বর 7, সেখানে যান, রক্ত ঝরছে, বাড়ি ভাঙছে, জিহাদিরা, পুলিশ দাঁড়িয়ে থেকে দেখছে। প্রদীপ্তদা, এখানে পুলিশ দাঁড়িয়ে দেখছে কি না দেখছে তার ছবিটা মানুষ দেখেছে, কিন্তু এটা বাস্তব যে জেহাদিরা এই কাজ করছে, যেটা শুভেন্দু অধিকারী বললেন। এবং একই সঙ্গে আর একটা ভিডিও ছিল যেটা উনি বিধানসভার বাইরে দিয়েছিলেন, আমি সেটাকে রেফার করছিলাম, সেটা সবার আগের দেওয়া। ওখানে উনি পুলিশকে দালাল বলছেন, উনি 1 ঘন্টা সময় দিচ্ছেন সমস্ত বিধায়ক নিয়ে ওখানে পৌঁছাবেন, এবং জেহাদিরা এই কাজ করছে এই কথা বলছেন। এই বক্তব্য, এই কারণেই আমি তোমাকে ধন্যবাদ দিয়েছি, কারণ তুমি পুলিশের অ্যাকশন নিয়ে বলেছো এবং তুমি একই সঙ্গে এক শ্রেণীর মানুষ বা গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বলেছো, বিরোধী দলনেতার উস্কানিতে তুমি পা দাওনি। আমার বক্তব্য হচ্ছে আজকে পুলিশকে নিয়ে ওনার এত কুম্ভীরাশ্রু বেরিয়ে গেল যে পুলিশ মার খেয়েছে, আরে বাপরে কত বড় ব্যাপার, লজ্জা করে না? 2021, 2023, 2024 ভোটের আগে পুলিশকে জুতো দেখানো থেকে শুরু করে, পুলিশকে ট্রান্সফার থেকে শুরু করে, দিলীপ ঘোষের মতন নেতা বা আর যারা বসিরহাটের নেতারা ছিলেন যারা সাসপেন্ডেড, দক্ষিণেশ্বরের নেতারা যারা এখন টিভিতে আসে না, তারা যখন বলছিল 6 ফুট গর্ত খুঁড়ে দেবো, সাদা থান পাঠিয়ে দেবো, তখন তো কুম্ভীর
কুম্ভীরাস্ত্র বেরোয়নি? যখন 2021 সালের পরবর্তীকালে আপনাদের নবান্ন অভিযানের সময় পুলিশের গাড়ি জ্বালিয়ে দিল, তখন তো আপনার কুম্ভীরাস্ত্র বেরোয়নি। যখন আপনারা বারংবার পুলিশকে দালাল বলছেন, তখন তো কুম্ভীরাস্ত্র বেরোয়নি। যখন পুলিশকে বলছেন ট্রান্সফার করে দেবো, দেখে নেব, আরও কত কথা, তখন তো কুম্ভীরাস্ত্র বেরোয়নি। কিন্তু সেই পুলিশই দিনের পর দিন আপনাদের বিভিন্ন নেতাদের প্রোটেকশন দিয়ে যাচ্ছে। সবাই তো আর সেন্ট্রাল ফোর্স পায় না। আপনাদের মূল মুশকিল হচ্ছে আপনারা একটা প্রভোকেটিভ স্টেটমেন্ট করেন, কমিউনাল দিকে সব কিছুকে নিয়ে যান এবং একটা টেনশন ছড়িয়ে দেন, যেটা একটা আইন শৃঙ্খলার পরিস্থিতির ক্ষেত্রে বড় সমস্যার সৃষ্টি করে। মানুষের ইন্টেনশনালি করা, একদম ইন্টেনশনালি, এবং মানুষের মানসিকতা সমস্যা হতে পারে। আইন শৃঙ্খলার সমস্যা কোথায় নেই? কম বেশি যেখানে খারাপ কাজ হচ্ছে সেখানে আইন শৃঙ্খলার কাজ হচ্ছে, খারাপ কাজ হচ্ছে সেখানে সমস্যা থাকবে। তার দায়িত্ব অবশ্যই জনপ্রতিনিধিদের। আমাদের জনপ্রতিনিধিরা পৌঁছেছেন, ওরা সামনে ছিলেন, থামানোর চেষ্টা করেছেন, কেউ কেউ মার খেয়েছেন, চোখে দেখা যাচ্ছে। আবার কারুর দায়িত্ব হচ্ছে পুলিশের মতন লোকেরা যারা প্রথমে শান্তি স্থিতাবস্থার জন্য একটা অ্যানাউন্সমেন্ট করবে, প্রথমেই তারা মারধর করতে যাবে না। তারা একটা শান্তি স্থিতাবস্থা পৌঁছানোর জন্য তাদের যে এসওপি আছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, সেটাকে ফলো করবে। তারপরে তারা দেখবে যে কতটা পরিস্থিতি জটিল হচ্ছে, সেই অনুযায়ী তারা রিঅ্যাক্টিভ হবে। এইখানে আমাদের যে জায়গাটা দেখতে পাচ্ছি যে প্রথমেই পুলিশকে দালাল, প্রথমেই পুলিশকে ওয়ার্নিং, প্রথমেই আমি 1 ঘন্টা টাইম লাইন দিয়ে দিচ্ছি। আর কত নিচে নামবে? যেখানে পুলিশ শান্তি ফেরানোর জন্য ব্যবস্থাপনা করছে, বিরোধী দলনেতা বা বিরোধী দলের, ওদের তো আবার এখন বিরোধী দলনেতার প্যাড হয়, জানো তো, যেটা পৃথিবীর কোথাও হয়েছে বলে যাই না। মানে বিজেপির মধ্যে বিজেপির প্যাডে যায় না, লেজিসলেটিভ যে পার্টি সেই পার্টির প্যাডে চিঠি যায়। মানে আমি বুঝতে পারছি না যে বিজেপির দলের আর বিজেপির লেজিসলেটিভ দলের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যের ফল এটা কিনা। বেশ, আমি একটা বিরতি নেব, বিরতির পর মণিকাঞ্চন আমাদের সঙ্গে রয়েছেন। অভিযোগ যেটা এখানে পরিষ্কার, যেটা বিরোধী দলনেতা বলছেন, যেটা বিরোধী দলনেতা এখানে প্রদীপ্তদা বললেন, কিন্তু পরিষ্কার বলছেন আধার সেনা নামাতে হবে। দাবিগুলো যেটা শুভেন্দু বাবুর, আধার সেনা নামাতে হবে। ডিজির সঙ্গে কথা বলতে গেছিলাম, ডিজি ভেতরে আছেন, ভবনের ভেতরে, উনি বেরোননি, কথা বলেননি। বিধানসভা অচল করে দেওয়া হবে আগামীকাল। আমার কথা হচ্ছে যে আধার সেনা নামাতে হবে কিনা বা বিধানসভা অচল করে দেওয়া হবে কিনা, এটা তো বিরোধী দলের বিষয়। ডিজি বেরোননি কেন, সেটা ডিজির বিষয়। কিন্তু এই যে এই ধরনের অশান্তি বারবার করে ঘটছে, কারা করছে এটা? এই দেখুন, মুর্শিদাবাদের ঘটনা মিটতে না মিটতেই খোদ শহর কলকাতা এত বড় একটা অশান্তি হলো। এখন কলকাতা বলে এটাকে খুব তাড়াতাড়ি গ্রিপে আনা গেছে, আর মুর্শিদাবাদ বলে তখন পুলিশকে বিএসএফ ডাকতে হয়েছিল বলে সামনে যেটা এসছে, যে তথ্য, বিএসএফ ডাকতে এসছে। কিন্তু খুব একটা কমন ফ্যাক্টর আছে, সব জায়গাতেই নেতারা যেন বলবার চেষ্টা করছেন। মুর্শিদাবাদের ক্ষেত্রে নিজে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাইরের থেকে লোক এসে করছে। এখানেও আমরা শুনলাম যে বাইরের থেকে সমাজ বিরোধীরা এসে করছে। আচ্ছা, বাইরের থেকে যদি সমাজ বিরোধীরা আসে, তারা কারা, তাদের কি পরিচয়, কোন বাইরে থেকে তারা আসছে, কেন আসছে? লোকাল পিপল তাদের টলারেন্স দিচ্ছে আসার জন্য। আর এই ব্যাপারে পুলিশের ভূমিকাই বাকি। আমি এই বিষয় নিয়ে মনিদার কাছে যাব, আলোচনা যাব মনিদার কাছে। মনিদা, ঘটনার সামনে একেবারে পরিষ্কার, উৎকণ্ঠার বিষয় একটাই, বিরোধী নেতা কি বলছেন বা শাসক দল কি বলছে তা নয়, যে মানুষরা বা মানব গোষ্ঠী পুলিশকে আক্রমণ করতে পারে, তারা যে কোনো কিছু করতে পারে। এবং আমি একটু ফুল স্ক্রিন দেখাই কিভাবে দোকানপাট ভাঙচুর করা হয়েছে। মানে এই ছবিটা কিন্তু খুব আনকমন। আমি একবার ফুল স্ক্রিন দেখাই, পুলিশকে ইট ছোড়া থেকে শুরু করে সমস্ত ছবিটাই দেখুন, সিসিটিভি ফুটেজ আসছে সামনে। এবং এই সুযোগে চূড়ান্ত লুটপাটও চলে। কিন্তু দেখুন, প্রথম ছবি আমরা সিসিটিভি ফুটেজ পাচ্ছি। আমরা দেখাচ্ছি যাদেরকে, এরা হচ্ছে ঘটনার একেবারে সূত্রপাত। প্রথম সিসিটিভি ফুটেজ আসছে, দেখুন আমাদের কাছে, কারা কি করছে পরিষ্কার হচ্ছে ছবিতে। এবার ইট ছোড়ার ছবিগুলো একটু দেখাই। দেখুন, এই হচ্ছে ভাঙচুর শুরু হলো প্রথম। এটা হচ্ছে সিসিটিভি ফুটেজ, ক্যামেরার ছবি নয়, আমাদের ক্যামেরার ছবি নয়। এবার দেখাচ্ছি আমাদের ক্যামেরায় ধরা পড়লো যখন রিপোর্টাররা মুভ করতে শুরু করলেন, চিত্র সাংবাদিকেরা। আমরা এক এক করে সব ছবি দেখাই যেগুলো আজকে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। প্রচুর ইট পড়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর ইট রাস্তায় জুড়ে। দেখুন দেখুন, বড় বড় আদলা ছোড়া হচ্ছে সরাসরি। আমার কথা হচ্ছে, এরা শুধু পুলিশকে আক্রমণ করছে না, এই সরকারের উপর ইট ছুটছে।
এই সরকারের যে ভাবমূর্তি, খোদ শহর কলকাতায়, রাজধানীতে যদি এই ছবি হয়, তাহলে আপনি বুঝুন জেলার কি অবস্থা। দেখুন এই ছবিটা একটু বড় করে দেখাই। দেখুন একের পর এক ইট বৃষ্টি, একের পর এক। ঠিক একই ছবি আমরা মুর্শিদাবাদে কয়েকদিন আগে দেখেছিলাম, কয়েক মাস আগে দেখেছি। দেখুন কারা ছুটছে, দেখুন দেখুন অবস্থা দেখুন। এই হচ্ছে ছবি। এরপরে পুলিশ পাল্টা নেয়, যেটা প্রদীপ্তদা বলছিলেন যে কাঁদানে গ্যাসের আমরা দেখতে পাচ্ছি, এই পুলিশ কাঁদানে গ্যাস ছুটছে পরবর্তী ছবি। কিন্তু তার আগে পুলিশের গাড়ি, সাধারণ মানুষের গাড়ি, সাধারণ মানুষের সম্পত্তি, দোকানপাট একের পর এক ভাঙচুর করা হয়েছে। আমাদের দেখুন দেখুন এই গাড়ির ছবি, একের পর এক গাড়ি ভাঙচুর করা হয়েছে। সাধারণ গাড়ি, এই হচ্ছে পুলিশের গাড়ি থেকে শুরু করে, মানে 1 ঘন্টার মধ্যে কোটি কোটি টাকার ক্ষতি। দেখুন পুলিশের কিয়স্ক কিভাবে ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে। এই হচ্ছে ছবি। গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, রাস্তার উপর দাও দাও করে জ্বলছে গাড়ি। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম পুলিশের 7-7টি বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে। বাসন্তী এক্সপ্রেসের উপর ঘটনা মনে আছে এখনো সবার। আমি চলে আসবো মনিদার কাছে। ছবিগুলো চলুক, পাশে আমরা দেখি। এগুলো দেখা উচিত মানুষের, কারণ মানুষের ভাবনা চিন্তারও পরিবর্তন আসা প্রয়োজন রয়েছে। মনিদা এই ছবিগুলো দেখতে হচ্ছে, এগুলো আমরা শিউরে উঠি দেখে, শহর কলকাতার বুকে। প্রদীপ্তর কথা আর দেবাশিস তুমি বললে, আচ্ছা আমরা কি প্রথম দেখছি এরকম ঘটনা? এরকম ঘটনা বললাম মুর্শিদাবাদের পরে, না মুর্শিদাবাদ না, কলকাতায় কি প্রথম দেখছি? এই বছরখানেক হয়নি সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে শহীদ মিনারে একটা মিটিং ছিল ওদের র্যালি। তারপরে ফেরার সময় সাধারণ পুলিশ দাঁড়িয়ে আছে, তাদেরকে কালি মাখিয়ে ঢিল মেরে চলে গেল। দেখিয়েছে চ্যানেল, পুলিশ কিছু বলেনি। নতুন নয়, অর্থাৎ অধ্যত্ব দেখাতে হবে। পুলিশ প্রশাসনের লোক, এই প্রশাসনকে আমরা কন্ট্রোল করি, এই প্রশাসন আমাদের কথা মতো চলবে, এই অধ্যত্বটা দেখাতে হবে। ছেড়ে দাও, বাকি ছেড়ে দাও। এই মারামারি অনেক বড় জিনিস। আজকের দিনে দাঁড়িয়ে এখন বাজে 7:30, রাজাবাজার, পার্ক সার্কাস, মেটিয়াবুরুজ, এই এলাকায় দেখো হেলমেট ছাড়া 3 জন করে যাচ্ছে পুলিশের সামনে দিয়ে, কিছু করবে। একদম সিম্পল কথা, বড় বড় কথার দরকার নেই। পুলিশের সামনে পুলিশ কিছু বলবেই না, কেন? সিগন্যাল, এটাই রুলস। মমতা ব্যানার্জি, তোমরা ভাই আমাকে ভোট, তোমরা আমার দুধেল গরু, সোজা হিসাব, তোমরা আমার দুধেল গরু, তোমরা যা ইচ্ছা তাই করো, বাকিটা আমি বুঝি না। কিন্তু সেই পুলিশ তো আক্রান্ত হয়েছে। হ্যাঁ, এইবার পুলিশের রক্ত ঝরেছে একবার, যদি এইবার এই পুলিশ তাদের নিজস্ব যে জায়গাটা, সেই জায়গাটা ধরে রাখতে পারেনি। আমরা দেখেছি এখানে যে পুলিশ থানায় টেবিলের তলায় লুকিয়ে রয়েছে। আমরা দেখেছি এখানে কালিয়াগঞ্জে বাইরে জিপের পর জিপ পুড়ে আছে। কালিয়াগঞ্জ থানায় কোনো সময় যদি যাও মনে হবে ওটা পুলিশ থানা না, অন্য কোনো দুর্গ। মনিদা, এখানে একটা বিষয় আছে। আজকে আমাদের সাধারণ জনসাধারণের তুলনায় মনে হয় 700 জনে একজন করে পুলিশ পশ্চিমবঙ্গে যা। আমার কথা হচ্ছে, যদি কোনো মব পুলিশকে আক্রমণ করে, যেটা আমরা কালিয়াগঞ্জ বলছি, যেখানে টেবিলের তলায় লুকাতে বলছে, পুলিশকে প্রাণ বাঁচাতে একটা ইনিশিয়েটিভ হয়তো নিতে হচ্ছে, কারণ সে ওপেন ফায়ার করার তার পারমিশন নেই হয়তোবা। তাহলে সেখানে পুলিশকে, কিন্তু এই যে টার্গেট, এই যে ইন্টেনশন, এই যে থট যে পুলিশকে মারো, হ্যাঁ এইটাই তো আমি চাইছি যে প্রশাসনের যেহেতু প্রতিনিধিত্ব পুলিশকে মেরে প্রমাণ করতে হবে যে আমরা তো, আমি তো বলবো এটা সরকারের উপর রাখো। 1 মিনিট, আমরা তো এখানে দেখেছি যে উড়ে এসে জুড়ে লাথি মারলো পুলিশকে, সেই পুলিশ পরের দিন গিয়ে রেশন নিয়ে আসলো, এখানেই দেখেছি না। তাহলে কি প্রমাণ যায়? তোমরা পুলিশকে মারতে পারো, কোনো অসুবিধা নেই, তোমরা আমার দুধেল গরু, তোমরা যা ইচ্ছা তাই করতে পারো। এই বার্তা কিন্তু 15 বছরে দিয়েছে। আমরা অন ক্যামেরা বলছি, আমি খুব বড় বড় কথা বলছি না। যে পুলিশকে উড়ে এসে জুড়ে লাথি মেরেছিল সেই লোকটার শাস্তি হয়নি, পরের দিন সেই লোকটার বাড়িতে ওই পুলিশ উল্টে গিয়ে রেশন দিয়ে এসেছে। দেখেছি কিনা? লাস্টে অনেক কথা আমি শুনলাম। বিষয় যেটা হচ্ছে মুর্শিদাবাদে, এইখানেও যেটা হয়েছে, মুর্শিদাবাদের ক্ষেত্রেও আমরা দেখলাম মমতা ব্যানার্জি কিছু না জেনে বললো বহিরাগত, বিএসএফ ফায়ারিং করেছে। জাজমেন্ট এসেছে, বলেছে একটা জমি নিয়ে হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে কুপিয়ে মেরেছে ওপেন। কে এখন ইনস্টিগেট করেছে? ওখানকার লোকাল কাউন্সিলর, মুসলিম কাউন্সিলর আর মুসলিম এমএলএ, তারা গিয়ে দেখে এসেছে। এবং যা পশ্চিমবঙ্গে হয়তো আগে হয়েছে, রিসেন্ট পাস্টে হয়নি, যে বেছে বেছে হিন্দু বাড়িগুলোকে ক্রস করে দেওয়া হয়েছে, এই বাড়িগুলো ভাঙতে হবে জমির দখলের জন্য। এখন পর্যন্ত কোর্টের জাজমেন্ট যে জমির বিবাদ জেনে জমি দিচ্ছিল না বলে ওই জমিটাকে দখল করতে হবে বলে ওদের দুজনকে কুপিয়ে মেরেছে, ওপেন মেরেছে। তো সেখানে তো মমতা ব্যানার্জি একজন প্রশাসনিক প্রধান, তার তো বলা উচিত ছিল যে আমি দেখছি কোথায় কি হয়েছে, পুরো রিপোর্ট আসুক, আমি তারপরে কথা বলবো। তা না বলে তিনি বললো বহিরাগত করেছে, একজন বহিরাগতকে ধরেনি।
যাদেরকে ধরেছে তারা কেউ বহিরাগত ছিল না, কাউন্সিলর বহিরাগত নয়, এমএলএ বহিরাগত নয়, তাহলে তুমি বহিরাগত তত্ত্বটা কোথা থেকে পেলে? অর্থাৎ যেমনভাবেই হোক আমার এই দুধের গরুদের গায়ে যেন টাচ না লাগে তাদেরকে রক্ষা করতে হবে। এটা যখন বলে দেবেন শুভেন্দুদা, তখন বলে দেবেন না শুভেন্দুদা ইনস্টিগেট করছে। সোজা কথা সোজাভাবে বলুক না কেন। বিরোধী দলনেতা, এটা প্রদীপ্ত কেন বললো আমি বুঝে পাই না, বিরোধী দলনেতা, প্রত্যেকের বিরোধী দলনেতা, পশ্চিমবাংলার প্রশাসনিক যে প্রধান মমতা ব্যানার্জি, তারপরে বিরোধী দলনেতা যে কোনো এমএলএ যখন হয়ে যায়, যখন এমএলএ হয়ে যায় তখন সে টিএমসি ভোটার বিজেপি ভোটার নয়, এটা ওরা মানে না, কিন্তু এটা বাস্তব। বিরোধী দলনেতা তো সেই জন্য একজন ক্যাবিনেট মন্ত্রীর সম্মান পায়। হ্যাঁ, সেই কারণে বিজেপির নেতা বিরোধী দলনেতা। প্লিজ তোমার সময় আমি বলি, কিন্তু বিষয় যেটা হচ্ছে আমরা কেন এই 7 দিন আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 2021-এ, একদম এই জাজমেন্ট 2000 জাজমেন্ট বলবো না, লাইন বলেছে যে 2021-এ শুধুমাত্র হিন্দু বাড়িগুলোকে টার্গেট করে ভাঙা হয়েছে, তারা বিজেপিকে ভোট দিয়েছিল বলে। এই লাইন লেখা আছে টাইমস অফ ইন্ডিয়ার ফ্রন্ট পেজে। তো সুতরাং যেখানে করা হয়েছে, আর এখানে সত্যি কথা বললে দোষ। আরে ভাই, মুসলিমদের তোমরা তোয়াজ দিচ্ছ, কোনো মুসলিম সবাই খারাপ নয় আমি বলছি না, কিন্তু যে মুসলিমরা জেহাদি, যে মুসলিমরা ভোটের দিন তোমাদের ওপরে অ্যাটাক করে, আমার নিজের বাড়ি অ্যাটাক হয়েছে এই পৌরসভা ভোটের 2022-এ, সেখানে 2 জন লোকাল লোক ছিল, বাকি 98 জন সব বাইরের ছিল, তাদের আমরা চিনি না, এবং চলাবালা কথাবার্তায় বোঝা গেছে যে তারা মুসলিম, একদম বোঝা যায় তারা। এবং মুসলিমদের এটাই প্রবলেম ভারতবর্ষের, তারা আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে, সবসময় নিজে মুসলিম এটা তারা প্রমাণ করতে চায়। আমরা হিন্দুরা সবসময় আমি উত্তর নেব ঠিক যে জায়গাটা বললেন আমি নিয়ে নেব। তাহলে তো এটা একটা মারাত্মক বিষয় যে কোনো একটা, যেটা মানে মনিদা যেটা বলছেন তার কোট আনকোট যদি আমি ধরি, তাহলে বিশেষ সম্প্রদায়কে ভোটের কারণের জন্য তাদেরকে খুল্লা বিশেষ সম্প্রদায় কি মুসলিম সম্প্রদায়, আরে আমি তো বিজেপির অ্যাঙ্কার নই, আপনি বলছেন যে বিশেষ সম্প্রদায়, আমি বলছি মুসলিম সম্প্রদায়। ঠিক আছে, আপনি বলে আমি শুনেছি তো, আর এত পরিষ্কার করে বলছেন আমি শুনেছি। একটি সম্প্রদায় যারা, আমি এইভাবে ব্যাখ্যা করছি, একটি সম্প্রদায় সেটা হিন্দু বা মুসলিম যে কোনো একটা সম্প্রদায়, সেই সম্প্রদায় যদি ভোটে সাহায্য করে তাহলে তাদেরকে খুল্লা ছুট দেওয়া উচিত। তা আপনি হেলমেট না পরার ইস্যুতে এটা বুঝিয়ে দিল যে খুব সামান্য ছোট বিষয় থেকে শুরু করে বড় বিষয়ে তারা ফুল টলারেন্স পাচ্ছে, ফুল টলারেন্স। প্রদীপ্ত কি উত্তর দেবেন? আমি আসবো আজিজুল দা এবং অম্বিকানন্দ মহারাজজির বক্তব্য শুনবো, কিন্তু যেহেতু মনিদা প্রসঙ্গগুলো তুললো যার কাছে যাবো। মনিদা বলছেন, যা বলেছেন আপনি শুনেছেন, আমি আর বলছি না। বিধায়ক নির্বাচিত হয়ে গেল, সে হচ্ছে জনগণের বিধায়ক, এই কথাটা বললো জনগণের বিরোধী দলনেতা। সেই বিরোধী দলনেতা বলে বিধানসভায় আমি চ্যাংদোলা করে মুসলিম বিধায়কদের ফেলে দেবো এবং এখানে মুসলিমদের রাখবো না, তখনই বোঝা যায় তাদের ফ্লেভার। কিন্তু ম্যাডামকে নিয়ে আসতে হয়, ম্যাডামকে নিয়ে আসতে হয় সামনে যে চলো আমাদের একজন মুসলিম ম্যাডাম, তিনি হচ্ছেন আমার দেশের প্রতিনিধি কুরেশি ম্যাডাম, কুরেশি ম্যাডামকে সামনে আনলে এদের কোনো সমস্যা হয় না। আবার জ্যোতি মালহোত্রা কিংবা মতিলাল যারা ভারতের তথ্য বাংলাদেশের থেকে পাকিস্তানে পাঠিয়ে দিচ্ছে, সেটা নিয়ে তাদের প্রবলেম হয় না। এদের মুশকিল হচ্ছে যখন বিধানসভায় ভাঙচুরের কথা আসবে তখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলতে হয় বিজেপিকে এক সময়। আজকে সেই শুভেন্দু অধিকারীকে 20 সালের আগে অবধি এই শুভেন্দু অধিকারী 20 সালের আগে অবধি এই শুভেন্দু অধিকারী বলেছিল বিজেপি জানে না, বিজেপি হচ্ছে বিজেপি হচ্ছে হিন্দুদের হয়ে যা করণীয় আমরা করব, বিজেপি জানে এটা প্রতিষ্ঠা করতে পারবে না। মুসলিম যদি দেশের বিরুদ্ধে কাজ করে আমরা তার মুসলিমদের ইতিহাস নিয়ে যদি দেশের বিরুদ্ধে কাজ করে আমরা তার বিরুদ্ধে, আমরা মুসলিমরা যদি দেশের বিরুদ্ধে কাজ করে আমরা তার বিরুদ্ধে বারবার বলতে হবে। আমাদের দরকার পড়ে না ইসলামের সমস্যা হচ্ছে আমাদের দরকার পড়ে না নামাজের নাটক করা, আমাদের দরকার পড়ে না মমতা ব্যানার্জির মতো করে গন্দা পাড়াদানি দিতে হয়েছে, গন্দা ধর্ম হয়েছে, গন্দা বাদ করতে হয়েছে, বলা হয়েছে ভোট চুরি, বলা হয়েছে জেহাদিদের মুখপাত্র। আজকে সেই যে মুসলমানরা দোষী তাদের আমরা শাস্তি দেব। পেটায় দম আছে, দম আছে উত্তর পেটায়, যে মুসলমানরা দেশের বিরুদ্ধে তাদের আমরা শাস্তি চাই, যে মুসলমানরা দেশের বিরুদ্ধে তাদের আমরা শাস্তি একটা লাই বলে দেখাও, এত কথা দরকার নেই, একটা লাই বলে দেখাও যে মুসলমানরা দেশের বিরুদ্ধে তাদের শাস্তি চাই, যে মুসলমানরা জিহাদি তাদের শাস্তি চাই, যে
চাই, যে মুসলমানরা এখানে 2 নম্বরে কাজ করে তাদের শাস্তি চাই, যে মুসলমানরা পুলিশ করে ভারতকে বিভাজন করতে চায়, এর বাইরে আর কিছু নয়। আমরা আইনের শৃঙ্খলা করি, তোমাদের দম নেই, তোমাদের দম নেই, আমাদের দম আছে। আমরা যেমন দম করে এই একটা লাইন বলো, একটা লাইন, যে দেশদ্রোহী মুসলিমদের শাস্তি চাই, আমরা একটা লাইন বলো, কালীঘাটের মন্দিরে স্কাইওয়াক করতে হয়ে গেছে, আমরা সব কিছুতেই করতে পারি। আমাদের মূল কথা হচ্ছে যারা অন্যায়কারী, অন্যায়কারীদের শাস্তি হবে, যে যেই হোক না কেন, যায় আসে না। অন্যায়কারী যে সে মুসলিম হোক, সে হিন্দু হোক, সে যেই হোক না কেন, আমরা হিন্দু মুসলিম দেখি না, আমরা দেখি যে দোষী, যে খারাপ কাজ করেছে তাকে আমরা কাউকে হট করে যে আমি বলতে পারি না, কারণ আমাদের দায়বদ্ধ দল কখনো মানুষের সংস্কৃতিকে প্রয়োজন করে না। ওদের এই দলের জন্য ওরা যত এই দল দেখাবে, ওরা আরো জিরোতে আরে মানুষের রক্ত এই মুহূর্তে যদি তোমার হার্ট অ্যাটাক হয়, এত চিৎকার করছে, হার্ট অ্যাটাক হয়, আর আজিজুলদার রক্ত তোমার গায়ে, তাহলে কি বলবে যে আজিজুলদার রক্ত দিব না? এবার একটু থামতে হবে, এবার একটু থামতে হবে, এবার একটু থামতে হবে, না এবার একটু থামতে হবে, এবার এক মিনিট আমরা জানি এই সমস্ত, একটা বিরতি নেব, প্লিজ এখন আর স্ক্রিনে নেই। এবার দেখুন, আমি চাই না যে উচ্চ রক্তচাপজনিত সমস্যায় কাউকে হাসপাতালে যেতে হোক। দেখুন, আলোচনাটা তো মানুষের নিরাপত্তা নিয়ে, পুলিশের নিরাপত্তা নিয়ে। কোথাও পুলিশ আক্রান্ত হচ্ছে, শুভেন্দু অধিকারী আধা সেনার কথা বলছেন, ভবানী ভবন অভিযান করছেন সনাতনীদের নিয়ে। আবার অন্যদিকে যেটা বিজেপির অভিযোগ যে সেনা আসলে ঠিক হবে, আধা সেনা নামলে ঠিক হবে। কিন্তু পুলিশও যে আক্রান্ত হচ্ছে এই একই প্রেক্ষাপটে, পুলিশ আমি বারবার করে রিপিট করছি যে পুলিশ আইনের দণ্ডমুণ্ডের, আইনকে রক্ষা করার দায়িত্ব, অন গ্রাউন্ড নেমে দায়িত্ব হচ্ছে পুলিশের। সেই পুলিশ মার খাচ্ছে, পুলিশের সম্পত্তির ক্ষতি হচ্ছে। অন্যদিকে কি হচ্ছে, মানুষের সম্পত্তির ক্ষতি হচ্ছে, দোকান পাট লুটপাট করে। আপনারা ভাবতে পারবেন না আজকে কলকাতায় অল্প সময়ের এই গন্ডগোলে কত টাকার ক্ষতি হয়েছে। এই অ্যাসেসমেন্ট কেউ করছে না, সবাই চূড়ান্ত রাজনীতি। শুভেন্দু এ হচ্ছে বিজেপি থেকে আক্রমণ মমতা থেকে অভিষেক, এটা ইস্যু নয়। ইস্যু হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে মানুষের নিরাপত্তা, আজকের দিনে মানুষের জান মালের ক্ষতি, এবং পুলিশ অর্থাৎ প্রশাসনিক যে মুখ, তার সম্মান মাটিতে লুটিয়ে যাওয়া। কিছুক্ষণ আগে মনিদা একটা উদাহরণ দিচ্ছিলেন যে পুলিশকে যে লাথি মেরেছে তাকে তো গ্রেপ্তার করা হয়নি, পুলিশকে পরবর্তীকালে তার কাছে ভেট নিতে যেতে হয়েছে। আবার এই রাজ্যের মানুষই দেখেছে পুলিশের মা বউকে কদর্য ভাষায় গালিগালাজ দিয়ে অনুব্রত মণ্ডলও সেরকম কিছু হয়নি। এখন এগুলোর উত্তর কে দেবে? আমি বিরতির পর ফিরে আসবো। রাজনীতির জায়গায় আমি মনে করি না যে পুলিশের মোরালিটি, পুলিশের যে আদর্শ, সেটা রাজনীতির কোনো গণ্ডিতে বাধা। কিন্তু এই পুলিশকেই কাজ করতে হচ্ছে, এই রাজ্যে কাজ করতে হচ্ছে যেখানে এই পুলিশ ডান্ডা তুলে যাচ্ছে, মাথা ফাটছে, আবার এই পুলিশকেই সমালোচনা করা হচ্ছে। কেন এই পুলিশকে আবার সমালোচনা করা হচ্ছে কেন? আমি আসবো, আজিজুল্লাহর কাছে যাব, তারপর আমাদের সঙ্গে অবশ্যই অম্বিকা নন্দজি মহারাজ রয়েছেন, যার কথা শোনবার জন্য সবাই আপনারা অপেক্ষা করে রয়েছেন। আর এই মুহূর্তে পুলিশের প্রাক্তন কর্তা, পুলিশ অধিকর্তা অরিন্দম আচার্য, তার সঙ্গে আমরা টেলিফোনে কথা বলেছিলাম এই বিষয়ে। কি বলেছেন তিনি এই যে পুলিশ আক্রান্ত হচ্ছে, পুলিশের মোরালিটি নিয়ে শুনুন। প্রথম হচ্ছে গিয়ে আমি মহেশতলা থানায় খুব ভালোভাবে চাকরি করেছি, মেটিয়াবুরুজেও চাকরি করেছি। মেটিয়াবুরুজকে বাইফার্কেটিং করে সাধারণ মানুষের নিরাপত্তা, সিকিউরিটি প্রশ্নে রবীন্দ্রনগর হয়েছে। আমাদের সময়ে 3 বছর ছিলাম, কোনো দিনও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। আমি সাথে সাথে খবরটা পেয়ে গেছি, একটা দোকান ঘর তৈরি করাকে নিয়ে একটা 2 দলের মধ্যে মারপিট হচ্ছে, এবং সেখানে পুলিশ গিয়েছিল শান্তি রক্ষার জন্য। পুলিশ ঘুষ খেতেও চায়নি, বাস দাঁড়িয়ে বা লরিটা যা থামিয়ে টাকা তুলতেও চায়নি। In compliance to the direction of superior officer to maintain peace in the locality, আজকে পুলিশ কিন্তু সাথে সাথে ছুটে যায়, পুলিশ ওখানে অ্যাসল্ট হচ্ছে নানা রকম। এইটাই তো হওয়ার কথা।
কারণ যা বর্তমান যা পরিস্থিতি চলছে চতুর্দিকে, পুলিশের তো কত ভালো ভালো পুলিশ অফিসার আছে, দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে তারা, আমরা নিশ্চয়ই সমালোচনা করি, কিন্তু যেখানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম হচ্ছে পুলিশ যাচ্ছে পিটিয়ে দিচ্ছে। আপনি দেখবেন স্পেসিফিক কিছু মানুষ কিন্তু এই ধরনের দুষ্কৃতি কাজ করছে, স্পেসিফিক আমি আপনাকে বলে দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে পুলিশকে কেন এরকম করছে, কারণ হচ্ছে গিয়ে আসল যারা দোষী তাদেরকে ধরা পড়ছে না, যাদের কাজ হচ্ছে গিয়ে ভোটে সাধারণ মানুষের নিরাপত্তা তাকে বিঘ্নিত করেছে, মৌলিক অধিকারে ভোটটা না দিতে পারে। আপনি দেখে নেবেন, আপনি মিলিয়ে নেবেন এই কথাটা। এবার দেখাই যে যারা সাধারণ, আমরা বললাম যে এই লড়াইটা বিজেপি তৃণমূলের লড়াই নয়। আজকে যদি সত্যি বিরোধী দলনেতার কোনো দল না থাকে, এই যেটা কিছুক্ষণ আগে প্রদীপ্তদা বলছিলেন যে বিরোধী দলনেতা মানে হচ্ছে তার দল নেই, সত্যি যদি তাই হয় তাহলে এদের সবার উচিত একসঙ্গে 213 আর এদিকে তর্ক বিতর্কের খাতিরে 70 জন বিধায়ক আমি যদি ধরে নিই, এদের কাজ এই 300 জন বিধায়ক মানুষের হয়ে কাজ করছেন। যদি মানুষের হয়ে কাজ করতেন তাহলে কলকাতার বুকে একজন খুব দোকানির দোকান লুট হয়ে যায়, যে কিছুই জানে না, কি বলছে সে দোকানদার শুনুন। 5-6 বছর থেকে চলছিল, কিছু হয়নি, কাউকে কে তকলিফ নেই। আমি করোনা দিন গেছে, 2 দিন দেখেছে বন্ধ আছে, তাই এসব লাগিয়ে দিয়ে বসে দিয়েছে। আমার রানী ফলওয়ালা উনার মন্দিরের কাছে নাম শুনেছি, আমাকে একজন ফোন করেছে, ঠিক আছে, মন্দিরের কাছে ঝামেলা হচ্ছে, আমি ওইখানে গেলাম, উনি গিয়ে ওইখানে ছেলেগুলো বলছে কি তোমার ঘরে যাচ্ছে লোক, ঠিক আছে, তাহলে আমার ঘরে কেন কিসের জন্য যাবে, বললো ও উনি বানিয়ে এখান দিয়ে পালিয়ে গেছে, পালিয়ে কোথায় চলে যাবে। তারপরে ও আমাকে ফোন করে বলছে দাদা তাড়াতাড়ি আসো, দোকান ভাঙচুর হচ্ছে। এটা আমার দোকান, ওনাকে আমি ভাড়া দিই, তা আমার দোকানে আমি কি করেছি, মাঝখানে কি আমার দোকানটা ভাঙচুর হবে হরিমোহন সিং এর নামে? ঝামেলাটা কি নিয়ে হচ্ছে? আমি ঝামেলাটা নিজেরই জানি না, হ্যাঁ অনেক দূর। আজিজুল, এরকম যে কোনো ক্ল্যাশে সাধারণ মানুষের সব থেকে বেশি ক্ষতি হয়। আপনি দেখেছেন মুর্শিদাবাদের ইস্যুতে একজন বৃদ্ধা 70-75-80 বছর বয়স, সে বলছে আমার জমানোর সমস্ত যেটুক সোনাদানা ছিল, যেটুক পয়সা আমি জমিয়েছিলাম, তার সারা জীবনে সঞ্চয় শুনবেন আজিজুল, আমাদের মতো মানুষেরা শুনলে চমকে যাবে, আপনারা তো আরও চমকাবেন। 20,000 টাকা সে জমিয়েছে সারা জীবন, তার টাকাটাকে লুট করে নিয়ে গেছে। আমার কাছে এই যে যারা এই ধরনের মানে কাজ যারা করছে, এই ক্ষেত্রে যদি আমি বিজেপি দেখি, তৃণমূল দেখি, বিশ্ব হিন্দু দেখি, বিশ্ব মুসলিম দেখি, এটা ঠিক হবে? আপনি বলুন তো দেখি, কি নোংরামো চলছে এটা। আর এই ব্রুটালিজম, এই যে এই হিংস্রতা কারা করছে? কম বয়সী ছেলেরা, কারা তাদেরকে উস্কাচ্ছে? সত্যি তো তাই কেউ না কেউ উস্কাচ্ছে। আচ্ছা আপনি বলুন তো আজিজুল দা, এই যে মুর্শিদাবাদের ঘটনায় যে 300 জনের মতো গ্রেপ্তার করলাম, আপনি তো বলতে পারবেন না পুলিশ গ্রেপ্তার করেনি, তারা কারা? অশিক্ষিত, অজ্ঞ, পিছিয়ে পড়া কিছু মানুষ। আমি এখানে দাঁড়িয়ে কাস্ট উল্লেখ করছি না, খারাপ লাগবে মানুষের। এরা করছে, এদেরকে কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? যারা সাধারণ মানুষের জান এবং মাল, আই রিপিট এগেইন, জান মাল এবং মহিলাদের সম্মান তারা নিয়ে টানাটানি করছে, কারা এরা? পুলিশ কেন এদের উপর লাঠির চাপকে কেন লাল করে দিচ্ছেন আপনি বলুন তো দেখি। এদেরকে আজকেও দেখুন যারা ইট ছুটছে, আবার আরেকবার দেখাও কারা ইট ছুটছে, ফুল স্ক্রিনে দেখাও ইট ছুটছে কারা, ওই যে একসঙ্গে উইথ ডেসপারেটনেস। পুলিশ একদিকে দাঁড়িয়ে একের পর এক ইট, একের পর এক। আজকে এই মেটিয়াবুরুজ চত্বরে গেলে আপনারা লাখো লাখো ইটের টুকরো পাবেন। কোথা থেকে আসলো ইটের টুকরো? কিভাবে হলো এটা আজিজুল্লাহ? কেন হচ্ছে না এটা? কেন পুলিশ করতে পারছে না এদেরকে? বিষয়টা হচ্ছে যে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা, এই গোষ্ঠী সংঘর্ষের ঘটনা যখন আসছে তখন পুলিশ কিন্তু তৃতীয় পক্ষ হয়ে যাচ্ছে। পুলিশের সঙ্গে ডাইরেক্টলি একটা পক্ষের সংঘর্ষ হয়েছে তা তো নয়, দুটি পক্ষের এবং দুই পক্ষের মধ্য থেকেই কিন্তু এই ইটের ঘটনা বা হিংসাত্মক যে ঘটনাগুলো ঘটেছে। কেউ যদি লুঙ্গি খোঁজে তাহলে কারো প্যান্টও রয়েছে, এগুলো ম্যাটার করে না। বিষয় হচ্ছে ন্যারেটিভ তৈরি করা। এটা তো ঘটনা যে পুলিশ পশ্চিমবাংলায় অত্যন্ত সংগঠিতভাবে, পরিকল্পিতভাবে যে কোনো ঘটনার শান্তিপূর্ণ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করার ক্ষেত্রে অনেকটাই সফল। আমি কেন বলছি কথাটা, এই ঘটনাগুলো হঠাৎ করে হয়,
এই হঠাৎ করে হওয়ার পূর্ব পরিকল্পিত একটা আশঙ্কা থাকে, হিংসার আশঙ্কা থাকে। এই ঘটনাগুলো বলি, ধরো আমাদের রাজ্যে বিভিন্ন ধর্মীয় উৎসব, এটা কি পরিকল্পিত না উস্কানি, হঠাৎ করে উস্কানি? আমি সেটা বলবো, তার আগে বলে নিই, এই যে ধরো 7 তারিখে বকরিদ হয়ে গেল, আমি ইতিহাস ঘাটো যদি তুমি দেখবে পশ্চিমবাংলায় গোটা দেশেও ঘটেছে, পশ্চিমবাংলায় এই বকরিদকে কেন্দ্র করে কিছু কিছু জায়গায় কিছু কিছু পকেটে সংঘাতের ঘটনা ঘটে থাকে। অদ্ভুতভাবে দেখো এই 7 তারিখেও, গত বছরও হয়নি, এই 7 তারিখেও কোনো রকমের কোনো হিংসাত্মক ঘটনা ঘটেনি, অথচ অনেক ক্ষেত্রে সংবেদনশীল বিষয়ে দাঁড়ায়। তার মানে আজকের ঘটনাকে যদি বিরোধী দলনেতা বা আমার কো প্যানেলিস্ট এইটাকে যদি ধর্মীয় পরিচিতির ভিত্তিতে মেরুকরণ করে, এটা দুঃখজনক বিষয়। দুঃখজনক বিষয় এই কারণে, যখন বলা হচ্ছে যে একজন বিরোধী দলের নেতা আর বিজেপির নেতা থাকে না, সে সবার নেতা, সেই বিরোধী দলের নেতা গতকালকে পশ্চিমবাংলার নির্বাচিত সরকার, জনগণের সরকার, সেই সরকারকে বলে মুসলমানের সরকার। এই যে কথাটা, যাকে আমরা বলছি বিরোধী দলের নেতা, সে যদি বলে একটা নির্বাচিত সরকারকে, যে এবং সমস্ত কমিউনিটি মানুষ তাকে ভোট দিয়েছে, এই রকমের দায়িত্বহীন নেতা যদি থাকে এবং আজকের ঘটনার প্রেক্ষাপটেও যেভাবে সাম্প্রদায়িক মেরুকরণের রাস্তায় তিনি উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন, এই প্রবণতাগুলো যদি না কমে, তাহলে তুমি যেটা বলছো না, উস্কানিটা কোথা থেকে আসছে? এই যে উস্কানিটা এমন নয় আমার কমিউনিটির মধ্যে আমি উস্কানি দিচ্ছি আর কিছু আনপড় অশিক্ষিত মূর্খ ছেলে অস্ত্র হাতে গিয়ে বা পিস্তল হাতে নিয়ে গিয়ে হিংসা ছড়াচ্ছে, তা নয় কিন্তু। একদম উর্বর মস্তিষ্কের খেলা। আমি তো বেলডাঙ্গার যে ঘটনা, ওই মণ্ডপে ইংরেজিতে লেখা আল্লাহর নামে, নিশ্চয় কোনো অশিক্ষিত নিরক্ষর কোনো ব্যক্তি এটা করেনি, সেটা হিন্দু কমিউনিটি কেউ করেছিল। তার মানে ইংরেজি জানা কেউ উর্বর মস্তিষ্ক থেকে এই উস্কানিগুলো আসছে। সুতরাং তোমাকে উস্কানি খুঁজতে হবে, সেই উস্কানি না। হিন্দু উর্বর মস্তিষ্ক যদি উস্কানি দেয়, মুসলিম উর্বর মস্তিষ্ক কেন তাহলে হতে পারে কেন হতে পারে? আমি উল্টো দিকে বলছি, তাহলে এই যে যেভাবে একছত্রভাবে অ্যাটাক হচ্ছে, একটা রিটালিয়েশন হচ্ছে, সেটাকে মুসলিম উর্বর মস্তিষ্ক তারা কেন আটকাতে পারে? দেখো এটা রাজনৈতিক কারণে, আমি পলিটিক্যাল ডিভিডেন্ড খোঁজার জন্য আমি এক পেশে বলতে পারি। তুমি এই যে ভিডিও এগুলো দেখাচ্ছ, একবারও মনে হচ্ছে যে এক পেশে হচ্ছে এটা? তুমি একবারও বলো তো, হলপ করে বলো। একবার আমার পাশে যিনি বসে আছেন, সবাইকে লুঙ্গি পরে আছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী এই রকমের দাঙ্গা আমরা দেখেছি, এনআরসি সিএ যখন চলছিল, লুঙ্গি খুঁজে হিংসার উদ্রেককারী বা হিংসা ছড়াতে যারা, মুসলিমরা, আমি সেটাই বলছি, এইভাবে খোঁজা যায় না। মুসলিমরা প্যান্ট পরে না, তার মানে আপনি বলছেন? একটু আগে আমার সহ আলোচকে খুঁজছে, আমি খুঁজছিলাম না, কারণ আমি এবং এই ক্ষেত্রে বলে টার্গেট হচ্ছে না। হিন্দুর দোকান থাকলেও ভাঙা হবে, মুসলিমের দোকানও তো ভাঙছে। এক্স্যাক্টলি, যেখানে আমার স্পষ্ট আজকে 7 তারিখে ঘটনা করতে পারতো। এত বড় রাজ্য, 11 কোটি মানুষ বাস করে, একটা গ্রামে, একটা ঈদগাতে, একটা যেখানে পশু কুরবানি দেয়, কোনো ঘটনা ঘটেনি তো। তাহলে পুলিশ সফল? এত বড় একটা রামনবমীতে কোনো ঘটনা ঘটেনি, তাহলে এই যে তাহলে তো আপনি এটাও বলবেন যে 7 তারিখে যদি সত্যি কোথাও অশান্তি না হয়, তাহলে বিরোধীরাও যথেষ্ট নিউট্রাল ছিল এই ক্ষেত্রে। না, তার আগে তুমি পুলিশকে প্রশাসনকে আমি তো বলবো, এই যে বলছি না তোমাকে, যদি আজকে মব অ্যাটাক হয়, পুলিশেরও কিছু করার নেই। সেটা পুলিশ বারবার করে প্রমাণ করে দিয়েছে। কয় তারিখ ছিল? গতকালকে কয় তারিখ? 10 তারিখ ছিল। 10 তারিখে রাজ্যের বিরোধী দলনেতা বলছে মুসলমানদের সরকার, জামাতির সরকার, এবং আজকেও বলছে জামাতিদের দ্বারা হচ্ছে। এই যে দায়িত্বহীন বক্তব্য যে পেশ করছেন প্রতিদিন, প্রতি ঘন্টায়, এই রাজ্যে উস্কানি আর দিতে লাগে কাউকে? একজন উস্কানি দিলে আমি অম্বিকানন্দ মহারাজজি রয়েছেন, তাহলে কি এই বক্তব্যের প্রসঙ্গে এটাই আসছে, বিরোধী দলনেতা কি তাহলে রাজনীতি করছেন? এই শাঁখা সিঁদুরের রাজনীতি হচ্ছে বিভিন্ন জায়গায়, যেভাবে বলা হচ্ছে আর কি। আমি অম্বিকানন্দ মহারাজজির কাছে যাব। একটা ছবি দেখাই আমি আপনাকে, একটু ছবিটা দেখুন। এটা আজকের ঘটনা, আজকের ছবি। একটু দাঁড়ান, এই ছবিটাকে একটু দেখাই। আচ্ছা, দুটো গোষ্ঠীর, আমি আজিজুল দা, এখানে আমার যারা কো প্যানেলিস্ট আছে, ভাই প্রদীপ্ত থেকে শুরু করে মনিরা, হ্যাঁ, একদম 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 সুন্দর ছবি, আপনারা দেখুন। একজন ব্যক্তি, তিনি তুলসী মঞ্চ ভাঙচুর করছেন। এটা আজকের ছবি, আজকের ছবি সবাইকে দেখাচ্ছি, এবং এটা আপনারা চেক করে দেখতে পারেন আপনাদের নিজস্ব প্রতিনিধিদের দ্বারা যে এটা একদম সত্যি। তো আমার কথা হচ্ছে, দুটো গোষ্ঠীর মধ্যে অশান্তি, তো দুটো গোষ্ঠীর মধ্যে অশান্তি হতে গিয়ে
তুলসী মণ্ডপ কেন উপড়ে ফেলা হবে? আপনারা যখন বাইটগুলো দেখাচ্ছিলেন কাউন্সিলরদের, সেখানে বলা হচ্ছে মন্দিরের মধ্যেও ভাঙচুর হয়েছে। তাহলে বলুন মন্দির কেন ভাঙচুর হবে? ব্যবসায়ী সাধারণ মানুষের দোকান যেমন ভাঙচুর হয়েছে। এবার আজকে আরেকটা বিষয় বলি, আজিজুল্লাহ অনেক কিছু বলছিলেন, উনি আমার দীর্ঘদিনের পরিচিত, ওনাকে আমি যথেষ্ট সম্মান করি। প্রথম কথা, সিসিটিভি ফুটেজ একটা আপনারা দেখাচ্ছিলেন তো, যে দোকানটা ভাঙচুর হচ্ছে, দোকানের ভেতরে ঢুকে কেউ জিনিসপত্র ভাঙচুর করছে। এই সিসিটিভি ফুটেজে যাদেরকে দেখা যাচ্ছে, এদের কজনের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে? আমি আপনাকে এখানে বসে চ্যালেঞ্জ করে বলছি, কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। যে পুলিশরা আক্রান্ত হলো, সেই পুলিশরা কতজন যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে চিহ্নিত করে, একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। তার থেকেও ভয়াবহ দেবাশিস বাবু, আজকে এই যে ছবিটা আপনারা দেখাচ্ছেন, আপনারা প্রথম যে ছবিটা দেখেছিলেন, দূরে অসংখ্য মানুষ তারা পাথর ছুটছে, আপনি এক পলকে চোখ বন্ধ করে চিন্তা করুন, আজ থেকে কয়েক দশক আগে কাশ্মীরে এইভাবে সেনাবাহিনীর জওয়ানদের ওপরে আক্রমণ করা হতো। কারা ঢিল ছুটতো, কারা ইট মারতো, কারা পাটকেল মারতো, কারা সাম্প্রদায়িক হিংসা করতো, সেটা আপনারা জানেন। দাঁড়ান দাঁড়ান, আমি শেষ করি। আপনার সময় আমি বলিনি দাদা, আপনার সময় বলিনি। যখন ফার্স্ট টাইম বলছেন বলেন, এরপরে বিতর্কের সময় থাকবে। এক সেকেন্ড, বহিরাগত তত্ত্বের কথা মুখ্যমন্ত্রী বারবার বলেন, বহিরাগতরা এসে, মুখ্যমন্ত্রীর তত্ত্বের তো শেষ নেই। উনি বলছেন বিএসএফ বর্ডার থেকে লোক ঢুকিয়ে দিয়ে নাকি মুর্শিদাবাদে নাকি অশান্তি করিয়েছে। এই জঙ্গিপুর, এই যে ঘটনাটা চন্দন দাস, হরগোবিন্দ দাসের মৃত্যু হলো, দুজন মানুষের, তারা কিন্তু হিন্দু ধর্মাবলম্বী মানুষ। এবং পুলিশ যে 13 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো, 13 জনকে গ্রেপ্তার করলো, তারা কেউ বহিরাগত নয়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পুলিশ মন্ত্রী, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তার পুলিশ রিপোর্ট দিচ্ছে 13 জনকে গ্রেপ্তার করছে, যারা এই রাজ্যের ওই এলাকার ওখানকার মানুষ। তাহলে কোথায় দিনের আলোর মতো সব বিষয়টা পরিষ্কার, এত কথা বলার তো প্রয়োজন পড়ে না। আর জনপ্রতিনিধিদেরকে যাদেরকে না, এটা প্রদীপ্তদা বলুক, কারণ উনি বলেছেন যেটা উল্লেখযোগ্য, এই যে জাফরাবাদে যে ঘটনা, একদম উনি তথ্যটা দিলেন। এখানে প্রত্যেক বক্তার বক্তব্য নিজস্ব হলেও তথ্যগুলো আমাদেরকে দেখতে হবে। উনি বলছেন যে রাজ্য পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে তারা তো লোকাল পিপল, এদের এগেইনস্টে চার্জ তৈরি হয়েছে। এটা উত্তর প্রদীপ্তদা বলতে পারেন। হ্যাঁ, না, একটা বিরতি নিয়ে নি, একটা বিরতি নিয়ে উনি একটা ইনপুট দিয়ে, হ্যাঁ হ্যাঁ, বিরতি নিয়ে আপনাকে আমি যাবো। প্রথম কথা, যেখানে অশান্তিটা হয়েছে সেটা মেটিয়াবুরুজ, মল্লিকপুর, মমিনপুর, খিদিরপুরকে কে মিনি পাকিস্তান বলেছিলেন? এখানেও একটা ছোট পাকিস্তান আছে, কথা কে বলে? একদম। আমি অম্বিকানন্দজি বললেন যে কলকাতার কোন কোন অংশ নিয়ে বলুন তো মিনি পাকিস্তান কে বলেছিল? আমাদের সবার জানা অনেক কিছু, সবকিছু দেখানোর প্রয়োজন নেই। কিন্তু মুসলিম লীগের সরকার বলছেন বিরোধী দলনেতা, একবার দেখাই কি বলেছেন তিনি, শুনবো। কালকে দেখলেন না চোর মমতা এবং স্পিকার দুজনে কিভাবে ওবিসি নোটিফিকেশন ফেলে দিয়ে ছুটে পালালো বিরোধী দলনেতাকে দেখে। আমার প্রশ্নের উত্তর না দিয়ে, আমাকে বলতে সুযোগ না দিয়ে মুসলমানদের ওবিসি বানিয়েছেন। হাইকোর্টে দেখা হবে, আমরা প্রস্তুত। আপনি মুসলমানদেরকে সব মুসলমান অনগ্রসর শ্রেণী, আর হিন্দুবাদ, মাহিষ্যবাদ, সদগপ। অ্যাসেম্বলি ইলেকশন ইজ নকিং দ্য ডোর। দিস গভর্নমেন্ট ইজ high appeasement political government. For that reason, she made a statement in favor of her vote bank Muslims. We the opposition raise our voice strongly in front of the speaker and the chief minister, but speaker denied, and within few seconds he adjourned the houses. It's unethical, it's a vote bank politics, violation of the judiciary, humiliation of the opposition. LOP and BJP MLAs restricted to speak on the floor of the house regarding the chor mamata. আগে থেকে নোটিশ দেয়নি, কোনো রেগুলেশন কপি নেই। ওর দালাল স্পিকারের সঙ্গে চুক্তি করে এসেছে আমাদের, মানে বলে হাউস অ্যাডজর্ন করে পালালো চোরের মতো। গাওয়ার 180টা কমিউনিটিকে ওবিসি করেছে, 119টা মুসলমান। এ সরকার মুসলমানের সরকার, মুসলিম লীগের সরকার। আজকে প্রদীপ্তদা, মুসলিম লীগের সরকার বলছেন বিরোধী দলনেতা। আমার কথা হচ্ছে যে বিরোধী দলনেতা এই বক্তব্য একদিকে আমি রাখছি, অন্যদিকে রাখছি হচ্ছে সরকারের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ। এবং একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেটা ওনার কাজ উনি করছেন, কিন্তু কোথাও না কোথাও দাঁড়িয়ে পুলিশের উপর ভরসা কমিয়ে আধা সেনা বা বিএসএফ বা
সিআরপিএফ, এই যে মানে কেন্দ্রীয় বাহিনী যেটাকে বলা হয়, কেন্দ্রীয় বাহিনীর দাবি এটা, সেই দাবি তোলা। এই দাবির মধ্যে কি আপনি যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন? মানে আমি যৌক্তিকতা কোন জায়গায় বলছি, কারণ মণিকাঞ্চন দা, অম্বিকানন্দজি বলছেন দেখে দেখে গ্রেপ্তার হবে, এরা কিছুতেই গ্রেপ্তার হবে না, যে হলফ করে বলে দেওয়া। আমার প্রশ্ন হচ্ছে যে সত্যি কি পরিস্থিতি এরকম, নাকি সরকারকে মেলাইন করা হচ্ছে? প্রথমেই বলে দিই যে সামনে 26শে জুন একটা বড় দিন আছে, জানো তো, সেটা হচ্ছে আন্তর্জাতিক মাদক বিরোধী উৎসব। আর কি মাদক বিরোধী দিন আছে, মানে অতিরিক্ত মাদক সেবন কি করলে হয় না, মাথা ফাতা খারাপ হয়ে যায়। এখন কারুর যদি মাথা খারাপ হয়ে যায় এবং সে যদি বিরোধী দলনেতার মতন আচরণ করে, আমি মাদক বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে বলছি, তাহলে স্টেটমেন্টগুলো এরকম আসে। দেখো, উনি বললেন যে বলতে দেওয়া হচ্ছে না, পালিয়ে যাচ্ছে। আজকেই স্টেটমেন্ট বেরিয়েছে যেটা 10/6/2025, সেখানে জোয়েল মুর্মু প্রথম বিজেপির তরফ থেকে বলেন 5 মিনিট, অসীম সরকার 5 মিনিট, আনন্দময় বর্মন 5 মিনিট, তারপরে নীরাজ জিম্বা উনি 5 মিনিট, তারপরে নরহরি মাহাতো 5 মিনিট, তারপরে মনোজ কুমার ওরাও 5 মিনিট, অগ্নিমিত্রা পাল 7 মিনিট, শুভেন্দু অধিকারী 18 মিনিট। এইটা হচ্ছে বিজেপির যারা বিধায়ক তারা বিধানসভায় বলেছেন, সেখানে সব থেকে বেশি 18 মিনিট বলেছেন, এবং সেখানে তৃণমূলের কোনো বিধায়ক এত সময় পাননি 7 মিনিটের বেশি। এটা 1 নম্বর পয়েন্ট। যেটা অম্বিকানন্দ মহারাজজি বলছেন, আপনি বিশ্বাসের কথাটায় পরে আসছি, পুলিশের ওপর বিশ্বাস আছে বলেই এখনো সিস্টেম টিকে আছে, এবং কলকাতা পুলিশকে মানে রাষ্ট্রপতি পুরস্কার পাঠায় এখনো। গত 25 সালের গত মাসেও রাষ্ট্রপতি পুরস্কার পাঠিয়েছে কলকাতা পুলিশকে। আমার অম্বিকানন্দ মহারাজজির কথা শুনে কেমন একটা মনে হচ্ছিল না, অশ্বত্থামা হত ইতি গজর সেই গল্প, মানে যাদা যাদা হি ধর্মাস্য, সেই কথাগুলো শুনেছিলাম না ছোটবেলায়, মহাভারত হতো, দেখতাম খুব সুন্দরভাবে যে কোথায় ন্যায়, কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এই রবীন্দ্রনগর থানা মেটিয়াবুরুজের মধ্যেই আছে আমাদের যে ঐক্যতান, যে ছোটবেলায় গান শুনতাম, মিলে সুর মেরা তুমারা তো সুর মানে হামারা, সেইখানে মানববন্ধন ঐক্যতানের গল্পটা থাকছে না। উনি বলছেন বহিরাগত তত্ত্ব, মুখ্যমন্ত্রীর তত্ত্ব খারিজ হয়ে গেছে। এই কনটেক্সটেই বলছি যে কোথাও গিয়ে ওই অশ্বত্থামা হত ইতি গজটা আসছে কেন, কারণ একটা খুনের ঘটনা যেটা নৃশংস, যেটার প্রতি আমাদের মানে যারা অন্যায় করেছে তাদের চূড়ান্ত শাস্তি, যে 13 জনকে গ্রেপ্তার করেছে, কিচ্ছু যায় আসে না, তারা মুসলিম, তাদেরকে শাস্তি দেওয়া হোক, কিচ্ছু যায় আসে না। কিন্তু মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বা অন্যান্য ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটেছে, সেটা কিন্তু একটা ঘটনার প্রেক্ষিতে 13 জনকে গ্রেপ্তারকে দিয়ে বোঝানো যাচ্ছে না। শুভেন্দু অধিকারীর বক্তব্য যেটা, তারপরে তাকে ঢোক গিলতে হয়েছে যে বাংলাদেশ থেকে ঢুকে এসছে, তাহলে কি আমি ঠিকই বলেছি মাদক সেবন বিরোধী আন্দোলন করতে হবে? মানে বাংলাদেশ থেকে ঢুকে এসছে, কে বলেছিল, কার কথা? আমার কথা না, বিরোধী দলনেতার কথা। বাংলাদেশ থেকে ঢুকে এসছে, কই একজনও তো কারোর সাহস নেই এটা বলার যে আজকে অম্বিকানন্দ মহারাজজি বলুন হ্যাঁ শুভেন্দু অধিকারী ভুল বলেছে, যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তিনি বললেন, আমি বুঝবো তিনি প্রকৃত হিন্দু সেনা অম্বিকানন্দ মহারাজজি, যে যাই বুঝি হোক, আপনি এটুকু বলুন। আমি আবার বললাম যে আপনি প্লিজ হাত জোড় করে বলুচ্ছি আপনাকে, আপনি চিৎকার করতে পারেন, আমি মহারাজের সঙ্গে তর্ক করবো না। আমার সংস্কৃতি, আমার শিক্ষা এটা শেখায় না, আমার ধর্ম আমাকে শেখায়, আমি একজন ব্রাহ্মণ, পৈতেধারী ব্রাহ্মণ, আমি আমার ধর্ম আমাকে শেখায় যে সহিষ্ণু হও। আমি আপনার সঙ্গে তর্কে যাব না, আমি শুধু বলবো যে আপনি যেমন পলিটিক্যাল স্টেটমেন্ট দিলেন, যেখানে আপনি বললেন যে মুখ্যমন্ত্রী ভুল, তাহলে বলুন বিরোধী দলনেতাও ভুল, কারণ বিরোধী দলনেতা প্রথম বলেছেন বাংলাদেশ থেকে লোক এসছে, আমরা বলিনি। আর গ্রেফতার ইতিমধ্যে একটু খবর নিন প্লিজ, আপনার কাছে তো অনেক নেটওয়ার্ক আছে, যে মন্দিরের ঘটনা বলছেন না ওটা ফেক, এবং কিছু লোক ওখানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু প্রত্যেকে গ্রেফতার হয়েছে, একটু খবর নিয়ে আসুন প্লিজ। বেশ, মনিদা কি বলবেন? এবার আমি শেষ করি, আমি একটু বলে দিই অনুব্রত মণ্ডলের কি হলো ভাই? আবার দেখেছেন আপনি, আমি আসছি আগে মনিদা থেকে নিয়ে নিয়ে আমি মনিদা থেকে নেব। আমি নই তো, নই তো, তাহলে বলুন না শুভেন্দু অধিকারী একটা জিনিস, একটা জিনিস, একটা মিনিট বলুন প্লিজ, শুভেন্দু অধিকারী বলছিল আপনি বলুন না যে শুভেন্দু অধিকারী বলছিল প্লিজ মহারাজ। আচ্ছা, একটা জিনিস আমার কাছে খুব অস্পষ্ট লাগছে, এই যে বাইরের লোক এসে কাজ করেছে, এইটা বললে, এটা প্রথম শুভেন্দু অধিকারী না, এইটা বললে কি প্রশাসন সেফগার্ডে থাকে বা বিরোধীরা কোনো অ্যাডভান্টেজ পায়? এই যে বাইরের লোক এসে কাজ করছে এবং বাইরের লোক বেরিয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে দেখুন রাজ্য পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বিএসএফ
এরা উভয়ই কিন্তু দায় এদের ঘাড়ে এসে পড়ে, নিশ্চয়ই পড়ে, তাই না? তাহলে এই কথাটা বলে প্রিভিলেজ কে পায়, মাইলেজটা কে বা বাইরের লোক করেছে? শুভেন্দু অধিকারী প্রথম বলেছেন, সরকার পক্ষ থেকেও বারবার করে বলা হয়েছে বহিরাগতরা করেছে, এটা তো এস্টাবলিশড, এটা তো একদম বাস্তব। এতে কি হলো দেখা গেল, ডামাডোলে কি হলো, প্রচুর সাধারণ মানুষের ক্ষতি হয়ে গেল। কি হলো, মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে ছেড়ে এসে মানুষকে মালদাতে ক্যাম্পে গিয়ে থাকতে হলো। আমার কথা, এই যে বহিরাগতদের কথা বলে পিঠ কার বাঁচে মনিদা? এখানে উঠলো বারবার, আজিজুলদা বলছিল যে শুভেন্দুদা বলেছে জামাতরা করেছে, জেহাদিরা করেছে, কি অসুবিধা হয়েছে? যদি বলেই থাকে অসুবিধা কোথায়? জামাতকে যদি দোষারোপ করা হয়, জিহাদিদের যদি দোষারোপ করা হয়, অসুবিধাটা কোথায়? তাহলে আজিজুলদার গায়ে লাগছে না। রাগার তো কথা নয়, জিহাদি আলাদা, জামাত কিন্তু একটা রাজনৈতিক দল, জিহাদি হচ্ছে যারা, আমি বলছি তো যদি বলেই থাকে তাহলে তো রাজনীতিতে তো একটা রাজনীতি দল আর এক রাজনীতি দলকে বলেই, অসুবিধাটা কোথায়? নাম্বার ওয়ান, না আমার কোনো কমিউনিটি বলেনি জেহাদি মানে কি মুসলমান মানে জেহাদি নাকি? আপনার প্রুফ আছে মুসলমান মানে জেহাদি, আপনি আমি তো সেই কথাটাই বলছি দাদা। জেহাদি মানে তার ডেফিনিশনটা কি? জেহাদি মানে মুসলমান মানে জেহাদি নাকি? জেহাদি মানে ডেফিনিশনটা আপনার সময় বলি, যেটা জানেন না সেটা বলবেন। এক নম্বর বিষয়। দুটো নম্বর বিষয়, আজকে নতুন একটা তৃণমূল কংগ্রেস আসার পর দেখেছি রাজনৈতিক প্রতিহিংসা হয়, রাজনৈতিক মারাপিট হয় ভারতবর্ষের মধ্যে, পশ্চিমবাংলায় বেশি হয় জানা কথা, কিন্তু সেখানে বিরোধী দলের কার্যকর্তা বা সমর্থককে মারার পর তার দোকান লুটের বিষয়টা আগে ছিল না। আমি 2021-এর তথ্য দিয়ে বলছি, কামারহাটিতে একজন, দাঁড়ান 1 মিনিট এই যে তথ্যটা পেয়েছে দাদা, থ্যাংক ইউ, এই যে তথ্যটা তুমি দিলে, তার মানে ওই মুসলিম হচ্ছে বিরোধী দলের লোক, আচ্ছা আবার মুসলিম ছিল, প্লিজ আরে প্রদীপ্ত প্লিজ তারটা লুট হয়ে যাবে, প্লিজ ছেলে মানুষই করো না, ছেলে মানুষ। এই যে বিরোধী দলের কর্মী সমর্থককে মারার পর তাকে লুট করতে হবে, এই কালচারটা যেন ওয়েস্ট বেঙ্গলে নতুন এসেছে। আমি বলছি বিজেপি কর্মী কামারহাটিতে একজন মোবাইল দোকান ছিল, তার দোকান ভাঙচুর করে 4.5 লাখ টাকা নিয়ে, দোকান ফাঁকা, সে বিজেপি করে বলে তাকে মেরেছে, দোকানটা পরিষ্কার করার কি দরকার ছিল? দমদমে একজন গ্যারেজ ছিল, তার বড় জায়গা আছে, গাড়ি ভাড়া মানে রাখতো, গাড়ি ভেঙে দিয়ে চলে গেল, 22 লাখ টাকা তার ক্ষতিপূরণ দিতে হয়েছে। দত্তপুকুরে একজন, তার গোডাউন ছিল, এক রাতে ট্রাক থামিয়ে 35 লাখ টাকার জিনিস নিয়ে চলে গেছে। বিরোধী দল করে রাজনৈতিক প্রতিহিংসা আমাদের এখানে বেশি হয়, কিন্তু তা বলে তার সম্পত্তি কেন লুট হবে? একটা নতুন কালচার কিন্তু, যেটা আজকেও তোমরা দেখালে, যে বিরোধিতা হচ্ছে, ঝামেলা হচ্ছে, কিন্তু লুট হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, যেটা আমরা বাংলাদেশেও দেখেছি। তো সুতরাং আমরা এখানে কোথাও, আমাদের ভারতবর্ষে কোথাও হয় না যে কোনো রাজনৈতিক নেত্রীর ওপর আক্রমণ করার পর তার বাড়ির অন্তর্বাস নিয়ে কি করা। এটা কোন কালচার আমি জানি না, সেই কালচারটা এখানে কালচার না কালচার, বাংলাদেশের কালচার মানে কোন কালচার সেটাও শিখতে হবে। তোমরা বললে যে অশিক্ষিত লোক, তুমিও বললে যে ইনস্টিগেট করছে কেন। মৌলানা মাসুদ আজহার, হাফিজ মোহাম্মদ সঈদ, জাকির রহমান লকবি, দাউদ ইব্রাহিম কাসকার, সাজিদ মীর, ইউসুফ মুজাহিদ, দাউদ ইব্রাহিম, অনেক নাম আছে। কারা অশিক্ষিত? তারা তো হাইলি কোয়ালিফাইড, তারা তো আমাদের ভারতবর্ষ কেন পৃথিবীর টেরোরিস্ট লিস্টের সব থেকে বড় না, কোথায় অশিক্ষিত? তো সুতরাং এই যে একটা তথ্য দেওয়া, এটার কোনো মানে হয় না। নাম্বার 3 যেটা বিষয়, যে বাকি ছেড়ে দাও, যেটা শুভেন্দুদা বলেছে আদা সেনা, এই মুর্শিদাবাদের কেসে জেনারেল পাবলিকের স্পিচ তোমরা বাইট দেখিয়েছো, তারা বলছে বিএসএফ ক্যাম্প লাগবে, আমরা পুলিশের উপর ভরসা। সেখানে তো বিজেপি শিখিয়ে আসেনি। হরগোবিন্দ দাস, চন্দন দাস তো বিজেপি করতো না, তারা তো কমিউনিস্ট পার্টি সিপিএম করতো, তাদেরকে মারা হলো। সুতরাং বিষয় হচ্ছে যেটা, যে কোথাও যেন আমরা একটা মানে সেকি ভাব, এই বললে আমাকে সাম্প্রদায়িক বলে দেবে। আরে মমতা ব্যানার্জি তো সেদিন এক জায়গায় তিলক পড়ালো, সঙ্গে সঙ্গে তিলকটা মুছে দিল, ভিডিও দেখিয়েছে, কারণ ক্যামেরা দেখিয়েছে, তিলকটা মুছে দিল কেন? কেন বলছে গন্ধাধাম, গন্ধাধাম মানি না, বিবেকানন্দের হিন্দু ধর্ম মানে। আরে বিবেকানন্দ তো বলেছে গর্বের সাথে বলো হিন্দু, এক লাইন, একটা লাইন বলুক মমতা ব্যানার্জি, গর্বের সাথে আমি বলি হিন্দু, বলবে না। তো সুতরাং হিন্দু ব্রাহ্মণ সব বলেছেন, তখন তোমাদের আবার জ্বলে গিয়েছিল। প্রদীপ্ত, তুমি একজন অধ্যাপক, তোমার এই বালখিল্যপনাটা মানায় না। শুভেন্দু অধিকারীকে সিরিয়াসলি বলো, শুভেন্দু অধিকারীকে তুমি সিরিয়াস মানো, তুমি শুভেন্দু অধিকারীকে সিরিয়াস মানো, যে শুভেন্দু অধিকারী প্রথম বললেন বাংলাদেশ থেকে লোক এসেছে, তুমি শুভেন্দু অধিকারীকে মানো, যেটা মুসলিম লীগের সরকার বলে, ওটা বাচ্চাপনা করেনি। আরে মুসলমানও বাচ্চাপনা করেনি, মুসলিম লীগের সরকার বলে, আরে মুসলিম লীগের সরকার, আমাদের সরকার ছিল,
স্বাধীনতার কোনো আগে উপায় মুসলিম নেই। লীগের সঙ্গে সুতরাং তোমাদের আমরা সরকার ছিল। যেন তোমরা একটা সেগুলো ভুলে যাচ্ছ। ধর্মকে শুধু তখন বাইপাস তোমাদের মনে করে হয় না শুধু যে মুসলমান শুভেন্দু বললে অধিকারীকে যদি তুমি আমাকে ভোট দিন, সাম্প্রদায়িক চোর বলে বলে দেয়, যাচ্ছ। এই কথা একসময় বলে অব্দি বলে আর এখন বলে সেই বলে শুভেন্দু অধিকারীকে তাদেরকে যেন তোমাদের মাথায় নেতা তুলে করতে দিয়েছি, হচ্ছে। আর যার আচ্ছা, বেশ, মাথায় বেশ, তোলা বেশ। চলে ঠিক আছে, আজকে ঠিক তোমরা আছে। এই রেজাল্ট দেখতে পাচ্ছ। আমরা যেখানটা আলোচনা করছি সেখানে না থেকে বারবার করে রাজনীতির মানুষেরা থাকলে কি হয়, একটা রাজনীতির মেরুকরণ হয়ে যায়, প্রতিহিংসার কথা চলে আসছে। এখন এই প্রতিহিংসার কথা মনিদাকে বলতে গেলে মনিদার খারাপ লাগবে। শুভেন্দু অধিকারী তো বিধানসভার সামনে দাঁড়িয়ে বলেছেন যে যদি জিতে ক্ষমতা আসে মুসলিমদেরকে চ্যাংদোলা করে বাইরে ফেরব, এটাও ঠিক। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বলছেন আমি সমস্ত ধর্মকে মানি, আবার আপনাকে এক্ষুনি বললে আপনি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমি হিজাব পড়ি, আমি মুসলিম ধর্ম করি, বা যে গুরু দুধ দেয় তার লাথি। এগুলো দেখুন, সমাজ মাধ্যমে এখন সোশ্যাল মিডিয়ার জগতে বিভিন্ন বক্তব্য বিভিন্ন সময় আছে, কিন্তু বক্তব্যের নিরিখে নয়, প্রিন্সিপাল নীতির নিরিখে রাজ্য পরিচালনা করা, নীতির নিরিখে একটা আদর্শের ভিত্তিতে রাজ্য পরিচালনা করা, যার প্রথম এবং প্রাইম এফেক্ট পাবে সরাসরি মানুষ। কি সেটা? মানুষের নিরাপত্তা। আচ্ছা, আজকে আমরা এত কিছু আলোচনা করছি, একবার আমরা ভাবছি না সেই আমি মানে ছবি দেখছিলাম এই খর্দার মেয়েটিকে, এই যে শ্বেতা খান ইস্যুতে একটা মেয়ে, তাকে দীর্ঘ 5 মাস ধরে ঘরের মধ্যে আটকে রেখে তুমুল অকথ্য অত্যাচার করা হয়েছে। তার ছবিটা আমি দেখাতে পারবো না, আমাদের বেশ কিছু এসওপি আছে, কিছু প্রোটোকল আছে, মিডিয়াতে দেখানো যায় না। আপনি দেখলে চমকে যাবেন। তাকে আইসিইউতে বার করে আরও বেশি সেন্সিটিভ ইউনিটে ভর্তি করা হয়েছে, কারণ তার লাইফ ইজ ইন ডেঞ্জার, বিপদে। আমরা এই কথাগুলো থেকে সরে যাচ্ছি। আমরা কোথায় কোথায় বিধানসভা ওয়াকআউট করি, কোথায় কোথায় বিধানসভার সামনে বিক্ষোভে, অন্যদিকে আমি যে সেন্ট্রালে দেখি মোদী সরকারের কাজকর্ম চালাতে অসুবিধা হয়, বিভিন্ন ইস্যুতে বিরোধীরা ওয়াকআউট করে বেরিয়ে যায় সংসদ ভবন থেকে, কেউ বিধানসভা থেকে। আচ্ছা, কখনো আমরা এই ইস্যুগুলো নিয়ে তো আলোচনা করি না, কেন করতে পারছি না? আমি এই যে শিক্ষিত অশিক্ষিতর কথা বলা হচ্ছে, আজকে মনিদা একটা বিরাট লম্বা লিস্ট দিলেন। আজিজুল দাও তো শিক্ষিত, ধর্মের নিরিখে উনি মুসলিম, উনি আমাকে এখানে বসে বলেছেন। এখন ব্যাপার হচ্ছে এদের অব্লিগেশন কি বা রেসপন্সিবিলিটি কি, রাজনীতির কাছে এরা মাথা নিচু করে রয়েছে কিনা, সঠিকভাবে কমিউনিটির কাছে, সম্প্রদায়ের কাছে সঠিক বার্তা দিতে পারছে কিনা। এই যে কিছুক্ষণ আগে বলছিলেন খুব সুচারু মাথায় কোরআনের বিরুদ্ধে বা মুসলিমদের বিরুদ্ধে ইংরেজিতে লেখা হচ্ছে। আমার তো এখানে প্রশ্ন, যারা মুসলিম ধর্মগুরু রয়েছেন তাদের দায়িত্ব কি? তারা কেন বোঝাতে পারছেন না, বা তারা কি বোঝাচ্ছেন? নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কিছু অংশ, কারণ তারা, এটা আপনাদের তথ্য বলছে যে একটা বড় সংখ্যক মানুষ নিরক্ষর রয়েছে, অজ্ঞ রয়েছে, মূর্খ রয়েছে, সেই কারণের জন্য। এগুলো নিয়ে আমরা আলোচনায় আনছি না, কিন্তু আসবো বিরতির পর ফিরে এই ইস্যুতে। কারণ এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে, নাকি সরাসরি আমি বলবো যে বিরোধীদের উস্কানি, কোনটা ঠিক আলোচনা করব। দুজন, মানে একদিকে আজিজুল দা রয়েছেন, অন্যদিকে অম্বিকানন্দ জি মহারাজ রয়েছেন, আমি দুজনের কাছেই যাব। আজিজুল দা, একাধিকবার বিরোধীরা বলেছেন যে যদি 30%কে অ্যাকুমুলেট করা যায় সেক্ষেত্রে ভোট বাক্সে থাবা বসানো খুব কষ্টকর। আমি হিসেব করে পরে গত আদমশুমারির হিসেব অনুযায়ী দেখলাম যে মুসলিমদের সংখ্যাও 30%-এর কাছাকাছি মতো হবে। আমি জানি না যে মুসলিমদের কথা বলছে কিনা। পাশাপাশি কালকে আমরা দেখলাম যে ওবিসি সংরক্ষণ নিয়ে, সংখ্যালঘু সংরক্ষণ নিয়ে তুমুল বাকবিতণ্ডা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হয়নি, অর্থনৈতিকভাবে যারা অনগ্রসর তাদেরকে সংরক্ষণ করা হয়েছে। এই নিয়েও তুমুল বাকবিতণ্ডা। কেন? কারণ 140টি সংরক্ষিত যে সম্প্রদায়, তার মধ্যে নাকি বেশিরভাগই মুসলিম। এই যে তথ্যগুলো যে সামনে আসছে, তার মানে কোথাও বিরোধীরা বলবার চেষ্টা করছে যে মুসলিমদের প্রতি একটা আকণ্ঠ প্রেম এই প্রশাসনের বা প্রশাসনিক কিছু ব্যক্তির আছে, এবং সেখান থেকেই খুল্লা ছুট পেয়ে যাচ্ছে তার। আইন শাসন, পুলিশ প্রশাসন কিচ্ছু তোয়াক্কা তারা করছে না। সত্যি এটা আসলে এই মিথ্যাচার যতটা চলবে, মানে তৃণমূল কংগ্রেসের সুবিধা ততটা বেশি হবে। কারণ হচ্ছে তথ্য তোমাকে বলি, যদি বিধানসভার 140টা বলো, যেখানে 20%-এরও বেশি মুসলিম ভোট আছে, ঠিক আছে তো, এটা তথ্যের আকার বলি 211টা সিট, তার বাকিগুলো হিন্দু প্রভাবিত সিট, সেগুলো জিতল কী করে? আসলে কি বহুজন হিতায় বহুজন সুখায় এই যে আদর্শ, একমাত্র ভারতবর্ষের মধ্যে যে রাজ্যে যে মুখ্যমন্ত্রী, যে দলের সরকার একদম যথার্থভাবে ইয়ে করছে, মানে প্রশাসক হিসাবে পালন করছে, সেটা হচ্ছে এই তৃণমূলের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। অর্থাৎ সে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, সকল ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিকে সঙ্গে নিয়ে যারা বাঁচতে পারে সেই চেষ্টা করে যাচ্ছে। আলাদা করে কোনো মুসলিমদের তোষণ করার বিষয় থাকছে না। 29টা লোকসভা, এই 2024-এর লোকসভা আসনে কটি মুসলিম প্রভাবিত,
কটিমুষ্টি প্রভাবিত। আসলে ওই যে মুসলমানদেরকে এককাট্টা করে দিতে পারলেই হিন্দু ভোট একদিকে পড়বে, এটা মিথ্যাচার। এই রাজ্যে হিন্দু মুসলমান কিসের উন্নয়নের প্রশ্নে ভোট দেয়, বিদ্বেষের প্রশ্নে ভোট দেয় না, উন্নয়ন। অর্থাৎ বিগত এই যে 2011 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সামাজিক ন্যায় প্রকল্প, সেই সামাজিক ন্যায় প্রকল্পকে চ্যালেঞ্জ করার মতো ভারতীয় জনতা পার্টির হাতে কিচ্ছু নেই। সেই জন্য ওরা সবসময় বিভাজন, হিংসা, বিদ্বেষ এগুলো দিয়ে সমাজকে মেরুকরণ করে দিচ্ছে ধর্মের ভিত্তিতে। আমরা কি করি, আমরা যেটা ভাবতে চাই, এই যে রথযাত্রা হবে, এই রথযাত্রায় রথের দড়ি হয়তো হিন্দুরা টানবে, আর সেই রথের যাত্রাটা দেখবে কারা, অন্য ধর্মের মানুষটা। এটাই বাংলা। এই বাংলায় আমি যদি রথের কথা বলি, এই রথযাত্রা শুরু হয়েছিল যখন এই বাংলার শাসক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ, এবং দীর্ঘদিন সুলতানি শাসন এবং মুঘলরা এই বাংলায় শাসন করেছে। রথ কিন্তু চলেছে, সেই রথ এখনো চলবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলা সরকার। আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে নতুন করে ভারতবর্ষে অন্য রাজ্যে যেটা হচ্ছে, এই যেমন রেলে বেছে বেছে চেতন শর্মা একদল সম্প্রদায়ের মানুষকে হত্যা করছে বেছে বেছে। এই যে দিল্লির কথা বলি, চেতন শর্মার কথা আপনি দেখে নেবেন ভালো করে, ট্রেনের মধ্যে এই যে পুলিশের কথা বলছে, তো 12 দিন ধরে লাগাতার হিংস্রভাবে দিল্লির বুকে, ভারতবর্ষের রাজধানী দিল্লির বুকে বেছে বেছে লুটপাট করা হয়েছে, খুন করা হয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, গুজরাটে দাঙ্গা হয়েছে। আসলে সোশ্যাল মোবিলিটি বেড়েছে, তো ফলে ওই সব উদাহরণগুলো এক শ্রেণীর মানুষকে প্রভাবিত করছে। আর অবাঙালি সংস্কৃতিগুলো যাদের দ্বারা আসছে, এটা কাউকে বলে দিতে হবে না, নন বেঙ্গলি কালচার আসছে কাদের হাত ধরে, তারা প্যাট্রোনাইজ করছে, যার ফলে কিছু কিছু ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছে। আমি সৈয়দ মুস্তাফা আলীর খুব ভক্ত লেখক, আর ডক্টর এপিজে আব্দুল কালাম প্রাতঃস্মরণীয় ব্যক্তি। আমরা আব্দুল কালামকে শ্রদ্ধা করি, আমরা সৈয়দ মুস্তাফা আলীকে শ্রদ্ধা করি, আমরা সিদ্দিকুল্লাহ চৌধুরী বা তোহা সিদ্দিকীদের মতো লোকগুলোকে যারা উস্কানি দেয় তাদেরকে আমরা সহ্য করি। এটা আপনাকে খুব খোলাখুলি পরিষ্কার বলতে চাই। দ্বিতীয় হচ্ছে, ধর্মের কোনো বিষয় নয় এখানে। আপনি একটা কথা বলছিলেন, আমি একটু অবাক হলাম। আরে নেত্রী বলছেন ধর্ম যার যার উৎসব সবার, আপনি কেন বলছেন যে রথযাত্রার দড়ি হয়তো হিন্দুরা টানবে? হিন্দুরা কি মুসলিম সমাজের অনুষ্ঠানে অংশগ্রহণ করে না? তাহলে তারাও এগিয়ে আসুন। তারা সবাই, আরে আমার বিরোধী দলনেতা নয়, আমি এখানে আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নই, এটা বিজেপির প্রতিনিধি এখানে বসে রয়েছেন। আপনি কারোই বলছেন, আপনি অবস্থান ক্লিয়ার করুন, অবস্থান পরিষ্কার, আপনার অবস্থানটাকে ক্লিয়ার করুন। আপনি কারোই বলছেন, উনি বঙ্গীয় হিন্দু সেনা প্রধান, হিন্দু হয়ে বলছেন না বিজেপির হয়ে বলছেন? হিন্দু, আমি হিন্দু বিরুদ্ধে বললেই তুমি বিরোধী, সমস্যা। না না, এটা মুসলমানদের কিছু করা যাবে না। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সাম্প্রদায়িক সম্প্রীতি থাকুক, এটা সবাই তো চায়। প্রায় শেষ দাদা, শেষ। বেশ, আমরা শেষ করবো, হাতে আর একেবারে সময় নিয়ে আজকে হাল্লা বলে এখানে শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজে।